how you guys are practicing. So, Jesse, would you like to share your experience? How are you practicing? ইয়েস স্যার। স্যার আমি হচ্ছে ক্যামব্রিজ বুক থেকে এভরিডে একটা লিসেনিং এবং একটা রিডিং প্র্যাকটিস করার চেষ্টা করতেছি। Mm-hmm. আর এটা হচ্ছে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে করি। আমরা Mm-hmm. হচ্ছে রাত 9:30টায় করি আরকি এভরিডে। That, লিসেনিং পার্টটা হচ্ছে আমরা যার মতো দিয়ে নেই। mm-hmm. টপিকটা সেট করা থাকে যে আজকে আমরা এটা বা সেটা দিব। আর Mm-hmm. রিডিংটা দুজন একসাথে বসে আগে ১ ঘন্টা ১৫-২০ মিনিট লেগে যায় যেহেতু আমরা মাত্রই শুরু করছি। তো কমপ্লিট করি। করার পরে আমরা অ্যান্সারটা মিলাই। মিলানোর পরে যার যেটা ভুল হয় ওইটা নিয়ে আমরা ডিসকাস করি। যে দেখা যায় যে আমার হইছে কিন্তু ওর ভুল হইছে। ওর হইছে কিন্তু আমার ভুল হইছে। এমন হলে ও কি ভেবে এটা দিল আর আমি কি ভেবে দিলাম। এভাবে আমরা শেয়ার করে জিনিসটা কমপ্লিট করি। আর সপ্তাহে ২ দিন আমরা হচ্ছে স্পিকিং এর উপর একটু কাজ করি। একটা কিউ কার্ডের উপর যে এই টপিকটা থাকলো আমরা এটা নিয়ে আজকে স্পিকিং প্র্যাকটিস করব এমন। যদিও স্যার আমরা সদ্যই শুরু করছি। তবে আশা করতেছি কন্টিনিউ করতে পারলে ভালো হবে ইনশাআল্লাহ। that's very good. Very good. ভালো মানে একটা তো জিনিস হচ্ছে যে কোথাও না কোথা থেকে শুরুটা করতে হবে, and then হচ্ছে you have to be consistent. আমি আগেও বলেছি যে এই কোর্স IELTS neither it's a tough course nor too easy. আপনাকে যেটা করতে হবে যে অ্যাটলিস্ট একটু কনসিস্টেন্টলি প্র্যাকটিস করতে হবে, দেন ইউ আর গুড টু গো। ইনশাআল্লাহ আপনি স্যার গত রাতে আমরা যে প্র্যাকটিসটা করলাম রিডিং ওইটাতে তো আমার ৩৬ আসছে। ৩৬, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কেমব্রিজ কত থেকে প্র্যাকটিস করেছেন? স্যার ১৬, কেমব্রিজ ১৬। 16 থেকে করেছেন, দ্যাটস ভেরি গুড। ওকে, মিস্টার মাহফুজ, আসসালামু আলাইকুম। স্যার আপনি আনমিউট করতে হবে, কথা শোনা যাচ্ছে না। সালাম আলাইকুম স্যার। স্যার কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জ্যাকেট ট্যাকেট পরে আছেন, অনেক ঠান্ডা। হ্যাঁ স্যার, আজকে মোটামুটি অনেক ঠান্ডা বাতাস চলতেছে। স্যার এখানে আমাদের আরো অনেক ফ্রেন্ড আছে যারা আপনাকে চেনেন না, যদি একটু পরিচয় দেন, কোত্থেকে জয়েন করছেন? আমি হচ্ছি মাহফুজ ইসলাম। আমার বাসা হচ্ছে বেসিক্যালি রংপুরে। আর আমি বর্তমানে থাকি হচ্ছে সাইপ্রাসে। আমি সাইপ্রাসের ইউক্লান ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। স্যার মাহফুজ সেই গ্রিক সাইপ্রাস থেকে জয়েন করেছে আজকে আমাদের সাথে। কেমন যাচ্ছে মাহফুজ? স্যার আলহামদুলিল্লাহ সবকিছু যাচ্ছে ভালোই। আপনি যে একটু মোটা সোটা হয়ে গেছেন, সাইপ্রাসের স্যার, আবহাওয়া মনে হয় খুব ভালো, একটু স্বাস্থ্য ভালো হয়েছে? ও রিসেন্টলি একটু মানে ওই জবের চাপে আপনার ঠিকভাবে খাওয়া দাওয়া করি নাই। তারপর মনে হইলো যে না এটা ঠিক না। তারপর একটু ভালোভাবে খাওয়া দাওয়া শুরু করছি। আচ্ছা। দেন এই আগে ক্লাস কেমন হচ্ছে? ক্লাস স্যার হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটি বা কলেজগুলোর কোনো প্রেশার নাই, তবে ইউক্লান যেটা হচ্ছে ওই ব্রিটিশ ইউনিভার্সিটি, ওর সব হুম হুম কারিকুলাম হচ্ছে ওই ব্রিটিশ সিস্টেমেই। হুম হুম। আর প্রেশার আছে, ক্লাসের ভালোই প্রেশার আছে। সপ্তাহে ভালোই 2 দিন 3 দিন ক্লাস। তো একদিন গ্রিক ক্লাস, ওইটা আমার হুম। মাথায় ঢোকে না, উপর দিয়ে যায় গ্রিক ভাষা। আচ্ছা, ওকে। আর এমনি ইউনিভার্সিটি থেকে বাসা কত দূর? আমার হচ্ছে বাসে করে যাইতে হয়, তো ওই আধা ঘন্টা লাগে বাসে যাইতে এখান থেকে, বাসা থেকে। ওইখানে তো ট্রাফিক প্রবলেম নাই, সো না আধা না না, ঘন্টা মানে খুব বেশি দূর না। সবকিছু সিস্টেমেটিক সুন্দর। সবকিছু সিস্টেমেটিক, ইয়াস। ওয়েদার কেমন? ওয়েদার হচ্ছে আপনার হচ্ছে যখন সামার চলে তখন রোদ থাকে প্রচুর, এবং এই রোদটা বাংলাদেশের রোদের থেকেও করা হয়, কিন্তু ওই তুলনায় যে ভ্যাপসা গরম এটা নাই। আচ্ছা তবে রোদে স্কিন ঠিকে পুড়ে কিন্তু বোঝা যায় না। আর হচ্ছে এই ঠান্ডার সময় এখন মোটামুটি ভালোই ঠান্ডা কিছুদিন থেকে শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, নাইস। এইবার আসি হচ্ছে হালাল খাবার টাবার পাওয়া যায়? এখানে বাংলাদেশি কোনো রেস্টুরেন্ট কিচ্ছু নাই। হালাল বলতে হচ্ছে কিছু বাংলাদেশি গ্রোসারি শপ আছে, ওইখান থেকে হচ্ছে আপনার মুরগি মাংস টাংস কিনি। আচ্ছা, সবকিছুর স্বাদ আছে, বাট গরুর মাংসটা যেটা আমার সব থেকে পছন্দের খাবার, হ্যাঁ। এটার কোনো টেস্ট পাই না এখানে। এটা আচ্ছা, এটা স্বাদ ওইভাবে নাই। ওকে, আচ্ছা। এমনি রান্না বান্না তো বোধহয় নিজেদেরই করতে হচ্ছে?
রান্না বান্না হ্যাঁ নিজেরাই করি, নিজেরাই করতে হয়। এটা হচ্ছে করতে হয়। সব থেকে বেশি ফ্যামিলির কথা মনে পড়ে যে রান্না করতে গেলে মা আগে তো ঘুম থেকে উঠাই উঠাই খাওয়াই তো, আর হ্যাঁ, এখন রান্না না করলে আর কি খাওয়া হয় না। ট্রু ট্রু ট্রু। বাসায় তো যোগাযোগ হচ্ছে নিয়মিত। জি স্যার, আলহামদুলিল্লাহ কথাবার্তা হচ্ছে বাসার সবার সাথেই ভালোই আছে, কতদিন সবাই হলো? ভালো আছে। 6 মাস হলো না 1 বছর হলো? আমি এখানে আছি 5 মান্থ হইলো স্যার। 5 মাস। হ্যাঁ। 5 মাস। এখন বলেন জবের কি অবস্থা সাইপ্রাসে? সাইপ্রাসে স্যার জব আছে, না বললে না হবে না যে জব নাই, জব আছে। কিন্তু আসলে দুইটা জিনিস এখানে প্রয়োজন, একটা হচ্ছে লিংক লাগবে, আপনার হচ্ছে রেফারেন্স লাগবে। দেখা আচ্ছা। যাচ্ছে আমি একটা রেস্টুরেন্টে কাজ করি বা কোথাও একটা কাজ করতেছি, হুম এখন ওইখানে লোক লাগবে। আর হুম আমি হুম ওই বসের বেস্ট এমপ্লয়ি মনে করেন বসের কাছে, যে হুম যে রেস্টুরেন্টে কাজ করি ওইখানে লোক লাগবে। হুম এখন হুম 10 জন ছেলে গেলেও বস নিবে না, বস আমারে বলবে যে তোর মতো একজনকে নিয়ে আয়। তখন আমি কি করবো, আমার বন্ধু বান্ধবরে জানাবো, সিস্টেমটা এটা হুম। এরকম। এটা এটা তখন শুধু নিশ্চয়ই ওইখানে না, এটা সব সব জায়গায় নেটওয়ার্কিংটা খুব ভালো। আমি ইভেন অস্ট্রেলিয়া যখন ছিলাম, আমার ফার্স্ট জব এই নেটওয়ার্কিং এর থ্রুতেই হয়েছিল। আমাদের এক সিনিয়র বড় ভাই, তার সাথে আলাপ করছিলাম। তো উনি বললো যখন কি করবা, আমি বলছি যে একটা জব টব দেখেন থাকলে দেন না। তো বলছে রেস্টুরেন্টে কাজ করবা, তো আমি বলছি করবা না মানে এখন যা পাবো তাই করবো, মাত্র আসছি। তো আমি তো 2 দিন আগে একটা জব ছেড়ে দিছি, তাহলে একটু দেখি ওরা নিছে কিনা। পরে উনার উনার রেফারেন্সেই আসলে আমার প্রথম জবটা হয়। বাট একটা জিনিস এখানে ভালো, সেটা হচ্ছে ভাষার ব্যারিয়ারটা নাই, সবাই ইংলিশ বলে, মনে হুম। হবে যে এটা ইংলিশ স্পিকিং কান্ট্রি। তাহলে তো এটা খুবই ভালো, এটা এটা খুবই ভালো কথা। পেমেন্ট কেমন করে দেয়, পার আওয়ার কেমন দিচ্ছে? সেন্ট্রাল ইউরোপের অনেক কান্ট্রি থেকে অনেক ক্ষেত্রে ভালো, কত আবার ইউরো? দেখা যাচ্ছে কি পেমেন্ট স্যার এটা মনে করেন যে কোন ট্যাক্স নাই এখানে, সব ক্যাশ পেমেন্ট হয়, আচ্ছা, ওইভাবে ট্যাক্স নাই। তা তো কেউ খুবই আছে ভালো। 1000 ইউরোতে করে, কেউ 800 ইউরোতে করে, কেউ 1200, কেউ 1500, ইভেন 2000 ইউরোতেও স্যালারি জব করে এখানে। তাই? হ্যাঁ, এটা আরে হচ্ছে বাহ। আপনার স্কিলের উপর ডিপেন্ড করে, হুম মানে হুম যার আন্ডারে কাজ করতেছি সে মানুষ হিসেবে কেমন, হুম হুম। এই ওভারঅল এটা। সো কেউ কেউ যদি, আমাদের ফ্রেন্ডরা যদি কেউ যেতে চায় ওখানে, কি স্কিলস নিয়ে আসা উচিত আপনি মনে করেন? এখানে হচ্ছে ওই আহ, বিশেষ করে যারা হচ্ছে ফুড ডেলিভারি করতে পছন্দ করে তাদের হচ্ছে ইন্টারন্যাশনাল লাইসেন্সটা নিয়ে আসা উচিত। হুম হুম। তারপরে দু একটা যেমন বারিস্তা, তারপরে যদি বারটেন্ডার, কিন্তু এখানে প্রচুর লাগে বারটেন্ডার, আচ্ছা। কিন্তু সবাই তো এই জব করতে ইন্টারেস্টেড হয় না। তো ইন্টারেস্টেড না। বারটেন্ডারের ভ্যালু অনেক এখানে। এই যে আমাদের তরিকুল কিন্তু বারটেন্ডার হিসেবে জব পাইছে এবং সে ভালো আর্ন করতেছে। হ্যাঁ, তো তরিকুল। আর হচ্ছে এখানে আরেকটা একটু প্রবলেম হচ্ছে কি, আপনার হচ্ছে আহ, এই যে উইন্টারে, এটা তো টুরিস্ট বেসড একটা কান্ট্রি, হুম পুরো হুম। পৃথিবী থেকে মানুষ আসে এখানে। ইভেন আপনার অনেকে আমি দেখছি সুইডেন থেকে আসি জব করে, ইংল্যান্ডের প্রচুর মানুষ এইখানে পার্মানেন্টলি থাকে। তারপরে হচ্ছে আচ্ছা। অনেকে দেখছি কানাডা থেকে আসি পার্মানেন্টলি এখানে থাকে শুধু ওয়েদারের কারণে। আহ আচ্ছা, তারপর হচ্ছে সেদিন একজনের সাথে পরিচয় হইলো, নরওয়ে থেকে আসে, এখানে পার্মানেন্টলি থাকে। তো অনেক মানুষ আছে অনেক দেশের এখানে, এটা হচ্ছে একটা কসমোপলিটন একটা কান্ট্রি স্যার। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ভেরি নাইস, ভেরি নাইস। এইটা শুধু হচ্ছে আপনার হচ্ছে ফোকাসে আসতেছে না, সেনজেন জোনের মধ্যে নাই। হুম হুম আর সেনজেন জোনের মধ্যে আপনার হচ্ছে বুলগেরিয়া, লিথুনিয়া, রোমানিয়া, লাতভিয়া যে কান্ট্রিগুলো আছে, এদের হুম থেকে হুম। ফার বেটার এটা। আচ্ছা। আর্নিং সবকিছু দিকে যদিও স্টুডেন্ট ফ্রেন্ডলি না, তবে ফার বেটার। কিন্তু এটা ওইভাবে আর কি মানুষের কাছে ফোকাস হচ্ছে না, কেননা সেনজেন জোনের মধ্যে না, আর হচ্ছে ওই যে পার্মানেন্ট রেসিডেন্সি দেয় না, এইসব কারণে। কিন্তু এদের ইকোনমি সবকিছু মোটামুটি অনেক ভালো। হুম হুম হুম। এবং ওই যে বললাম যে বুলগেরিয়া, তারপরে লাতভিয়া, লিথুইনিয়া, এদের থেকে অনেক ভালো, অনেক ভালো। সেনজেন তো হওয়ার কথা ছিল, ইনফ্যাক্ট আগামী বছর হওয়ার কথা ছিল। এটা প্রগ্রেস কি কিছু জানেন কিনা? সেনজেন হওয়ার জন্য যে রিকোয়ারমেন্টস গুলো থাকে, যেমন হচ্ছে বর্ডার কন্ট্রোল, হুম। সব থেকে বড় সমস্যা হচ্ছে বর্ডার কন্ট্রোল এদের। আর আচ্ছা। এটার জন্য ইউরোপিয়ান ইউনিয়ন রিসেন্টলি এদেরকে ফান্ডিং করছে, মনে হুম হুম হয় 200 কত মিলিয়ন ইউরো। ওইটা হুম দিয়ে হুম দেখলাম বর্ডার টর্ডার ঠিক করতেছে, হচ্ছে পেট্রোলিং বসাচ্ছে বা হচ্ছে সমুদ্র এরিয়ায়। হুম হুম। তো
নেক্সট ইয়ার সবাই বলতেছে, ইভেন এই দেশের মানুষজন বলতেছে যে হয়ে যাবে। যদিও হুম ওদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কারণ তাদের পাসপোর্ট দিয়ে তারা পুরো পৃথিবী ঘুরতে পারে। হুম 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 হুম। হইলে কি আমাদের জন্য সুবিধা হবে এই আর কি। আপনাদের সুবিধা হবে, হ্যাঁ সেটাই। সেনজেন হয়ে গেলে 28 না 29টা কান্ট্রি আপনার জন্য ওপেন হয়ে গেল। এইটা সহ 30টা। এটা 30টা। আর প্লাস হচ্ছে যে একটা না একটা সময় তো পাসপোর্ট নিবেন। আমি যতটুকু জানি যে সেনজেন হয়ে গেলে তখন পাসপোর্ট নেওয়াটা অনেক ইজি হয়ে যাবে। সেনজেন হলে কি হচ্ছে, এখন তো যেটা কথা হচ্ছে, মনে করেন যে পড়াশোনা শেষে স্টুডেন্টরা যদি হুম এখানে থাকতে চায়, তাহলে মনে হয় জব সিকিং একটা অপরচুনিটি দেয়, আমি শিওর না, বাট এটা একটা খুব শর্ট হুম টাইমের জন্য। তবে হুম এইখানে যারা থাকে তারা কি করে, যাদের হচ্ছে কমিউনিকেশন স্কিলটা খুব একটা ভালো না, মানুষের সাথে ওভাবে মিশতে পারে না, কারোর সাথে ভালো হুম সম্পর্ক না, তারা হয়তো বা হচ্ছে অন্য একটা ডিগ্রিতে সুইচ করে। আর যারা হচ্ছে হচ্ছে 2-4টা বসের সাথে সম্পর্ক ভালো, তারা ওই বসের থেকে অফার লেটার নিয়ে ভিসা স্ট্যাটাসটা চেঞ্জ করে ফেলে, করে ওয়ার্কে চলে আসে। বুঝতে পেরেছি। আহ আপনাদের সময় যেমন আপনাদের প্রসেসিংটা খুব দ্রুত ছিল, আপনার কেমন লেগেছিল? 3 মাস না 4 মাসের মধ্যে প্রসেসিং কমপ্লিট হয়েছিল, তাই না? অফার লেটার আমার সবকিছু তাড়াতাড়ি আসছিল, টিউশন ফিসও দ্রুত দিছিলাম, কিন্তু ওই যে যেটা বলে ব্লু ব্লু পেপার এন্ট্রি পারমিট, হুম হুম ওইটা হুম। ওইটা আসতে আমার একটু সময় লাগছে, 3 মাসের মতন সময় লাগছিল। কিন্তু এখন তো বাট প্রসেস অনেক ডিলে হয়ে গেছে দেখলাম। তারপর আপনার হচ্ছে যে কি জানি বলে, আমি ভুলে গেলাম জিনিসটা। কি জিনিস? অনেক কিছু চেঞ্জ নিয়ে আসছে, যেমন ভিসা স্ট্যাটাস। বর্তমান যে যেটা মনে পড়ছে, ইমিগ্রেশন যে ঝামেলা করতেছে, আমাদের সময় এরকমটা ছিল না। হ্যাঁ হ্যাঁ, আপনারা তো ব্লু পেপারও ফ্লাই করতে পারছেন, বাট এখন নাকি ব্লু অনেকে, পেপারে ফ্লাই হ্যাঁ, করাটা ডিফিকাল্ট হয়ে গেছে। এটা ডিফিকাল্ট হয়ে গেছে, এবং বর্তমানে যে স্ক্যামটা করতেছে হচ্ছে ওই বাংলাদেশ ইমিগ্রেশন, ওরা ইনকাজ করতেছে সবাই যেন হচ্ছে এয়ারপোর্ট কন্ট্রাক্ট করে আসে, তাতে ওদের 45-50 হাজার টাকা লাভ হচ্ছে। বুঝি নেই এয়ারপোর্ট কন্ট্রাক্ট মানে। এয়ারপোর্ট কন্ট্রাক্ট বলতে একটা কন্ট্রাক্ট করতে হয় ওদের সাথে, যাদের হচ্ছে স্টিকার নাই, এবং ইভেন স্টিকার থাকলেও ইদানিং করতে হচ্ছে, আমি ইন ডিটেল জানি না, হুম কিন্তু আর কি করতে হচ্ছে, করে ইয়া করে ওদেরকে হচ্ছে জাস্ট ইয়া করে, ওই টাকাটা দিলে কোনো ঝামেলা করে না, আর টাকাটা না দিলে ঝামেলা করে আর কি, আসতে দেয় না, অনেকের ফ্লাইট ক্যান্সেল করছিল। রাইট। আর আরেকটা খুব শোচনীয় ব্যাপার, সেটা হচ্ছে এইখানে যে স্টুডেন্ট গুলো আসছিল আমাদের সাথে, ধীরে ধীরে দেখি কেউ নাই, কারণ 4,500 ইউরো লাগে এখান থেকে আপনার হচ্ছে সেন্ট্রাল ইউরোপে মুভ করতে, একদম ফ্লাই করে যাইতে, যখন আপনার এখানকার টেম্পোরারি রেসিডেন্সিটা পায়, পিঙ্ক কার্ড যেটা বলে, হুম ওইটা পাওয়ার পর আপনার হচ্ছে ওই যে কিছু দালাল আছে, ওদের সাথে যোগাযোগ করলে, মনে করেন আমার ফ্রেন্ড আছে, বেস্ট ফ্রেন্ড একজন, তার কাছে হুম আমি 4,500 ইউরো দিয়ে দিলাম, হুম। ও আমার ফ্লাই করাই দিল, একদম ইতালি গিয়ে ফ্লাই করব, আচ্ছা। প্লেনে একদম। হুম তারপরে ও হুম। আমার ফ্রেন্ডের থেকে টাকাটা নিয়ে যাবে। কিন্তু তাতে আমার মনে হচ্ছে না যে তারা খুব সুবিধা করতে পারবে, ওখানে গিয়েও তো ইলিগাল। রাইট, আচ্ছা, এখান থেকে পড়াশোনাটা শেষ করে যাওয়াটাই ভালো। এখন বাংলাদেশি স্যার অপরচুনিটিস আছে, যেমন আমাদের ইউনিভার্সিটিতে সেদিন ক্যাফেটেরিয়াতে ব্রিফিং করলো যে আমাদের যাদের 85% অ্যাটেন্ডেন্স থাকবে এবং 60% মার্ক থাকবে, তারা আমরা পৃথিবীর সব কান্ট্রি দেখলাম, ভালো ভালো যত কান্ট্রি আছে সবগুলানে আছে, ওদের কোলাবোরেশন সবার সাথেই আছে, আমরা যে হুম। কোনো কান্ট্রিতে ইয়ে করতে পারবো, এই ইরেসমাসে যাইতে পারবো আচ্ছা 6 মাসের জন্য। 3 আচ্ছা। ক্যাটাগরিতে যাওয়া যায়, একটা হচ্ছে ট্রেনিং, জব, আর হচ্ছে আপনার হচ্ছে স্টাডি। তো জবে মোস্ট অফ দ্য টাইমস এখানে আপনার হচ্ছে জবে পেমেন্ট দেয় না, কেউ হুম কেউ হুম দেয়। হুম। তো ট্রেনিং আর স্টাডি, আর সেক্ষেত্রে ইউনিভার্সিটি প্রতি মাসে 600 ইউরো করে দিবে থাকা খাওয়ার জন্য, ইউনিভার্সিটি যে 600 কান্ট্রিতে 600 আমরা। ইউরো দিবে? বাহ। হ্যাঁ, কিন্তু আমরা বাঙালি যারা আছে ওই রিকোয়ারমেন্টসটা ফুলফিল করতে পারি না, আমরা ইউনিভার্সিটিতে ঠিকঠাক ভাবে যাই না, ঠিকভাবে ক্লাসও করি না, এই হুম কারণে হুম আমরা বলি যে কোনো সুযোগ নাই, অপরচুনিটিস নাই আর কি। হুম 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 হুম। এই হচ্ছে ব্যাপার। না, তাহলে তো এটা একটা ভালো অপরচুনিটি, এটা স্টুডেন্টদের নেওয়া উচিত। দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট, 200+ স্টুডেন্ট আমাদের প্রোগ্রামে, কিন্তু ক্লাসে গেলে হয়তো বা 40 জন 50 জন, বাকি কেউ আসে না। বাকিরা কোথায় জব করে? বাকিরা দেখা যাচ্ছে এখানে আবার ফির আরেকটা হচ্ছে কি, আমি আছি লার্নাকাতে, লার্নাকাতে জব অপরচুনিটি একটু কম এখানে, যেমন পাফোস আছে, ওইখানেও জব, আমার একটা জবের অফার আসছে, 1500 ইউরো স্যালারি, কিন্তু পাফোস এখান থেকে অনেক দূর, এখান থেকে মোটামুটি অনেক দূর। এখন ওইখান থেকে আমি ভার্সিটি ঠিকঠাক ভাবে করতে পারবো না, এই যে এখন দেখা যাচ্ছে আমি যদি ওইখানে চলে যাই তখন আমি ভার্সিটিতে আসবো না, এরকম। হুম
টাকার বুঝতে পিছনে পেরেছি। ছুটলে আর কি পড়াশোনাটা ঠিকঠাক ভাবে হচ্ছে না, পড়াশোনার পিছনে একটু ছুটলে টাকাটা ঠিকভাবে আসতেছে না। আবার টাকা ছাড়া যে চলাচল করবেন এটাও তো সম্ভব না। হুম, বুঝতে এই পেরেছি। হচ্ছে ব্যাপার। আপনাদের তো এমনি 4 বছরের কোর্স না ইউক্লেনে? হ্যাঁ স্যার, 4 বছর 4 বছর। 4 বছর, 4 বছরের কোর্স, এবং সেকেন্ড ইয়ার থেকে বোধহয় আপনাদের 50% কস্ট কমায় দেওয়ার কথা। সেকেন্ড ইয়ার থেকে এটা হবে হচ্ছে আমাদের 4,000 থেকে 4,200 ইউরো। 4,000 থেকে 4,200, মানে কত পার্সেন্ট তাহলে কমে আসলো? কত পার্সেন্ট কমবো? 20% মেবি। 20 20% আর মতো। 20% উপরে। 20% উপরে 30 মতো অন এভারেজ ওরা কমায় দেয়। এটার জন্য কি রেজাল্ট হ্যাঁ হ্যাঁ, রেজাল্ট দেখবে? 25% এরকম। 25 রেজাল্ট দেখবে এর জন্য, না সবার জন্য এই অফার থাকবে? সবার জন্য, এটা সবার জন্য। সবার জন্য এটা একটা ভালো অপরচুনিটি, ছেলেপেলের উপর ফিনান্সিয়াল বার্ডেনটা কম হয়। তবে স্যার এখানে কলেজে যে পড়াশোনা এটা পুরোটাই একটা স্ক্যাম। যাদের ইচ্ছা আছে আমি টোটাল কাজ করব, ভরপুর টাকা কামাবো, 5-7 বছর দেশে চলে যাব, আর মনে করবো যে কলেজের 2,000 ইউরো এটা আমার জন্য ট্যাক্স, ও তার ওই ট্যাক্সটা দিয়ে পড়াশোনা করতে পারে। কলেজে দেখা যাচ্ছে 6 মাসেও যাইতে হয় না, কেউ যায়ও না, হুম। একদম উড়াধুরা কাজ করে, ভালো আর্ন করে, বাসায় টাকা পাঠায়, এ হচ্ছে ব্যাপার। কিন্তু কলেজের এইখানে ওই পড়াশোনার মানও নাই, যাইতেও হয় না, এবং এই কলেজগুলো কেউ চিনেও না। এখানে যদি কেউ চিনে, ওই ইউক্ল্যান্ডে একটু চিনে ভালোভাবে, ভালো ইউনিভার্সিটি হিসেবে। আর ওইখানে হচ্ছে অনেক ইউরোপিয়ান পড়ে, বিভিন্ন কিন্তু দেশের মানুষজন রুলস ওইখানে তো এখন পড়ে। অনেক চেঞ্জ হচ্ছে, যেমন দেখলাম যে এবার ফিলিপস থেকে অনেক অ্যাপ্লিকেশন ফিরাই দিল। হ্যাঁ, ফিলিপস থেকে অনেক অ্যাপ্লিকেশন ফিরাই দিছে। অনেক কিছু চেঞ্জ হচ্ছে, যেমন আপনার 3, 3.5 মাস 4 মাস লাগছে, বাট এইবার দেখা যাচ্ছে অলমোস্ট 5 মাসের উপর হয়ে গেছে, বাট স্টুডেন্ট এখনো ব্লু পেপার পাচ্ছে না। সেম। হ্যাঁ, অনেকে ব্লু পেপার পাচ্ছে না, অনেকে হচ্ছে স্টিকারের জন্য জমা দিছিল। দেখা যাচ্ছে যে এন্ট্রি পারমিটের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এখন হুম। স্টিকার পাচ্ছে না। তারপর ওনারা কি করছে, আবার পাসপোর্ট উইথড্র করছে, করে ওইভাবে ফ্লাই করছে। ওই যে এয়ারপোর্টের হয়তো টাকা পয়সা দিয়ে ফ্লাই করতে হচ্ছে। হ্যাঁ, ওই হুম। টাকা পয়সা দিয়ে ফ্লাই করতেছে। টাফ 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 টাফ। তবে আমার এক্সপিরিয়েন্স যেটা বলে স্যার, ওই অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, ইংল্যান্ড, আর হচ্ছে সাইপ্রাস, সেন্ট্রাল ইউরোপ, ব্যাচেলরে যত স্টুডেন্ট আছে সবার লাইফটা হচ্ছে ওই যে জব, মানে আনন্দ যে খুব একটা করবে এটা হয় না প্রথম 2-1 মাস, তারপর ওই জব, ভার্সিটি, এভাবেই। এটা আপাতত দেবে, কষ্ট না করলে তো কেষ্ট মিলবে না, হ্যাঁ কষ্ট তো হ্যাঁ, করতেই হবে। হ্যাঁ, এখন লিস্ট আপনার সেভিংটা হবেই হচ্ছে আপনার পড়াশোনার শেষে। হুম হুম হুম। এখন দেখা যাচ্ছে যে এইখানে আমার টিউশন ফিস হবে কত, সেকেন্ড ইয়ারে 6 লাখ টাকার মতো বাংলা টাকায়। হুম। এখন এইটা আমার করতে যে কষ্টটা হচ্ছে, যে পরিশ্রমটা করতে হচ্ছে, আহ, আবার যে অস্ট্রেলিয়ায় আছে তার আর্নিং ভালো, আবার দেখা যাচ্ছে তার আবার টিউশন ফিস 17 লাখ, ওই একই, খরচে বেশি, খরচে অনেক বেশি, খরচ অনেক বেশি। খরচে অনেক তো বেশি। তো আমার মনে হয় ওই দিক থেকে ভালো আমার শর্ট পড়লে 50,000 পড়বে, কিন্তু অস্ট্রেলিয়া যার শর্ট পড়বে 3 লাখ পড়বে। সেটাই সেটাই। একটা গুড পার্ট হচ্ছে যে জব আছে এখানে। যেমন ফিনল্যান্ডে ওই দিন আমার কথা হচ্ছিল এক স্টুডেন্টের সাথে, ওদের অবস্থা খুবই খারাপ। ওরা বলছে স্যার আমরা ফিনল্যান্ড থেকে হয়তো অন্য কোথাও মুভ করা লাগতে পারে, কারণ ফিনল্যান্ডে আসলে আমি প্রায় অলমোস্ট ইটস বিন 6 মান্থস, আমি আসলে প্রপার ওইভাবে কোনো জব ম্যানেজ করতে পারিনি। টুকটাক কিছু খ্যাপের কাজ আছে ওগুলা করতেছি, বাট ওটা দিয়ে আমার পোষাচ্ছে না। বাট সাইপ্রাসে কিন্তু আমি যতটুকু জানি এই প্রবলেম গুলো নাই। সাইপ্রাসে ওই যে অন্তত আপনার লিঙ্ক থাকলে, এইখানে অন্তত বাসা থেকে টাকা আনতে হবে না। যে মনে করেন আহ, নিজের থাকা খাওয়ার খরচটা অন্তত নিজে চালানো যাবে, ছোট কাজ করে এটা চালানো যাবে। যেমন আপনার হচ্ছে অন্যান্য দেশে, যেমন পর্তুগাল বা অন্যান্য যে দেশগুলো, আপনার জব নাই মানে আপনি একদম আনএমপ্লয়েড, আপনার 1 টাকাও আসবে না। কিন্তু হুম। এখানে দেখা যাচ্ছে সপ্তাহে আপনি 2-1 দিন কাজ করে নিতে পারবেন কোথাও না কোথাও কোনোভাবে। যাক যাক যাক, ভেরি আর গুড। আর মেইনলি স্যার, জব নাই বললে না, জব আছে, কিন্তু তার জন্য কি হয়, আমাদের ওয়েট করতে হয় অন্তত প্রথম 6-7 মাস। এই 6-7 মাস এভাবে কষ্ট করে চলার পর যখন আমার এন্ট্রি ইয়া থাকবে, রেসিডেন্সি থাকবে, আমার ওয়ার্ক লেটার থাকবে, তখন জব নিয়ে আর কোনো প্রবলেম নাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে ফুড ডেলিভারিতে 2 ধরনের অ্যাকাউন্ট থাকে, একটা হচ্ছে ওল্ড আর একটা হচ্ছে ফুডি। স্কুটি দিয়ে সাধারণত ড্রাইভ করে, আমি এমনও দেখছি যে আপনার ফুডিতে
আহ, 1 মাসে 3300 ইউরো ইনকাম করছে বাহ বাহ, এই জাস্ট ডেলিভারি দিয়ে। ডেলিভারি দিয়ে। কিন্তু ওইটার বাহ। জন্য ওয়েট করতে হবে। এখানে হুম হুম। আপনাকে মনে করেন এটা আমি সব থেকে বেশিটা বললাম, আর ইউজুয়ালি স্টুডেন্টরা ডেলিভারি করে 1500 ইউরোর মতন ইনকাম করে। আর কি জানি বলতেছিলাম, তো এটার জন্য ওয়েট করতে হবে। আপনার হচ্ছে ওয়ার্ক লেটার দেয় ইউনিভার্সিটি থেকে, ওইটার জন্য ওয়েট করতে হয়, অন্তত 1 বছর ওয়েট করতে হয়। তারপরে একটা স্টুডেন্টের মিনিমাম কয় মাসের খরচ নিয়ে আসা উচিত? আমার মনে হয় অ্যাটলিস্ট 2500 ইউরো নিয়ে আসা উচিত সাথে করে। 2500 ইউরো। 2500 কয় মাস, ইউরো কয় মাস যাবে? 3 মাস? আপনার হচ্ছে আমার থাকা খাওয়ায়, সাইপ্রাস কিন্তু এক্সপেন্সিভ, আচ্ছা। এবং হচ্ছে ওই যে লিথুনিয়া যে আছে, তারপর হচ্ছে ফিনল্যান্ড বলবো, এদের থেকেও এক্সপেন্সিভ। কিন্তু এখানে আমি 150 ইউরোতে যে রুমে থাকি, আমার এক ছোট ভাই, সে লিথুনিয়াতে 160 ইউরো কি 65 ইউরোতে অনেক ভালো একটা রুমে থাকে, এবং ও সিঙ্গেলই থাকে। আচ্ছা। কিন্তু আমি দেখা যাচ্ছে আমি ওর থেকে কমে থাকতেছি। হ্যাঁ, কিন্তু ও যে রুমে থাকে, ওই রুমে যদি আমি এইখানে থাকতে চাই, তো আমার 350 ইউরো পড়বে। তো হুম, ব্যাপার হচ্ছে কি, এখানে সব কোয়ালিটির রুম পাওয়া যায়। বুঝতে পেরেছি। তার মানে 2500 ইউরো যদি আনে, খাওয়া দাওয়া সবকিছু সহ, হ্যাঁ 3-4 মাস তো যাওয়া উচিত। হ্যাঁ, আপনার হচ্ছে খাইতে বাংলা খাবার যেটা আমরা খাই, বাইরে যেহেতু বাঙালি রেস্টুরেন্ট নাই, খাবার পাওয়া যায় না। তো বাংলা খাবার খাইতে মাসে সর্বোচ্চ আমার মনে হয় 100 টাকা যাইতে পারে। হুম হুম থাকতে 150 ধরেন, হুম 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 250। আর হচ্ছে এই যে আপনার তেল, হাবি জাবি, তারপরে বাস কার্ড, হ্যান ত্যান যত কিছু আছে, হুম হুম। এগুলো সব মিলে 350 ইউরোর মতন চলে যায়। ইলেকট্রিসিটি, পানি, তারপর হচ্ছে বাইরে থেকে পানি কিনে খাইতে হয়, সব মিলাই হচ্ছে আপনার 350 ইউরোর মতো যায়। পানি কিনে খাইতে হয় মানে বুঝি নাই। পানি বলতে হচ্ছে পানির বোতল থাকে, বাংলাদেশে যেমন ওয়াসা আছে না, হুম হুম। ওই রকম পানির বোতল করে পানি নিয়ে আসতে হয়। তো দেখা যাচ্ছে হচ্ছে কত সেন্ট পড়ে, আমার হচ্ছে 10 লিটার পানির জন্য আমার পরে হচ্ছে মনে হয় 80 সেন্ট পড়ে। আমরা যেমন অস্ট্রেলিয়া যেমন ট্যাপ ওয়াটার খাইতাম, ওদের ট্যাপ ওয়াটার ড্রিঙ্কেবল, ড্রিঙ্ক করা যায়, এখানে এরকম সিস্টেম নাই। না 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 না, এইখানে আছে, আপনার হচ্ছে ফিল্টার কিনে নিতে পারেন। কিন্তু দেখা যাচ্ছে ফিল্টার আমি কিনে। এক ফ্ল্যাটে থাকি, এখানে 8 জন থাকি, কেউ ইন্টারেস্টেড না ওইভাবে সবাই মিলে বুঝতে একটা পারছি। ফিল্টার কেনার জন্য। এই ক্ষেত্রে আমি ওই যে আপনার হচ্ছে 10 লিটার পানি 80 সেন্ট এটা ওইভাবে কিনে খাই। তাতে মাসে দেখা যাচ্ছে 6 টাকা 60 টাকার পানি হইলে হয়ে যায়, বুঝতে পারছি। আর খাবার পানিটা আর কি শুধু। আপনার এখন কয়টা জব চলতেছে? আমি একটা পার্ট টাইম জব করতেছি একটা পার্কে, ওই বাচ্চাদের সাথে খেলাধুলা। তো ওইটা করে পার্ট টাইম করে আমার যেহেতু ভার্সিটি শুরু হয়েছে, তো আমার প্রথমে একটা ফুল টাইম জব ছিল, আসার 1 মাস পর একটা ফুল টাইম জব রেফারেন্সে পাইছিলাম বারে, হুম। ডোরম্যান হিসাবে। আচ্ছা। ওই বডি ফিটনেস একটু ভালো ছিল, তো অনেকে ছিল এখানে, তো আমার ডোরম্যান হিসাবে আমার ওইখানে রাখছিল। তো আমি ওই যে চেক করতাম, বলতে হচ্ছে অনেকে স্ট্যাম্প ছাড়া ভিতরে ঢুকতো, ওইটা জাস্ট চেক করতাম, দাঁড়িয়ে থাকতাম, খুব ইজি ছিল। কিন্তু অন্য সিটিতে একটু কষ্ট হয়েছিল, তাতে আমি 34 দিন করছিলাম ওইখানে। আমি 1300 কি 1350 ইউরোর মতন পাইছিলাম, বাংলা টাকা 2 লাখ টাকার মতো। হুম। 1 মাসে? হ্যাঁ, 34 দিনে। 34 দিনে 2 লাখ টাকা? হুম। বাহ। জোশ 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 জোশ। জব থাকলে আর কি প্রবলেম হয় না স্যার। যদি কার জব থাকে পার্মানেন্ট, তাহলে হুম। এখানে আপনি বিন্দাস ভাবে চলতে পারবেন। কিন্তু জব না থাকলে আসলে বাংলাদেশের ঢাকায়ও চলাচল করা যত কম টাকা খরচ হোক, ওইখানেও কষ্ট। ট্রু ট্রু ট্রু। আর জব তো গিয়ে তো আর হবে না, একটা তো একটা স্ট্রাগলিং পিরিয়ড তো যেতেই হবে, অ্যাটলিস্ট 2-3 মাস 4 মাস লাগতেই পারে। সো এই কারণেই হ্যাঁ স্যার, জি স্যার বলেন। না, বলেন বলেন বলেন, আজকে আপনিই তো বলবেন, আমি তো সব সময় এ- বলি। এই কারণেই হচ্ছে আপনার এইখানে স্টুডেন্টদের ওই যে মিনিমাম 2000 ইউরো সাথে করে নিয়ে আসার একটা রুলসেই আছে যে নিয়ে আসতে হবে। এটা ম্যান্ডেটরি নিয়মই করে দিয়েছে না? হ্যাঁ হ্যাঁ, মিনিমাম 2000 ইউরো আপনাকে সাথে করে নিয়ে আসতেই হবে। আমি 2750 ইউরো নিয়ে আসছিলাম। হুম হুম। তবে ইউক্রেন একটু একটু পাগল ধরনের, কেমন জানেন? এরকম আহ, সে- পড়াশোনার প্রেশার সেটা দেয়? হচ্ছে না, ওইটা বলবো না। আমরা সেম এজেন্সি থেকে অ্যাপ্লাই করছিলাম, জি। সবকিছু সেম এজেন্সি থেকে করছি। এখন
আমার সাথে যে আসছিল মানে আমার ছোট ভাই এবং খুব ক্লোজ ছোট ভাই, আমরা সবকিছু আইএলস সবকিছু একসাথে করছিলাম। হুম তো ওর থেকে রেজিস্ট্রেশন ফি নিছিল হচ্ছে আপনার ভার্সিটিতে আসার পর 720 ইউরো। হুম হুম আমার থেকেও 720 চাওয়া হয়েছিল। আমি হুম ওদের সাথে একটু আর্গিউ করছি যে আমি সব দিয়ে আসছি, তো আমি কেন 720 ইউরো আমি এখানে দিব, কোন হুম কোন খাতে আমি দিব। অনেক আর্গিউ করার পর ওরা ওই ফিনান্সে যে মেয়ে ছিল হুম সে বলল যে ঠিক আছে আপনি এই নাম্বারটা রাখেন। হুম মানে ও আমার পাশে যে ছিল ও কোনো কথা বলে না, আমি কথা বলছি সব হুম সুন্দরভাবে ওদের সাথে কমিউনিকেট করছি। বললো আপনি এই নাম্বারটা রাখেন, আপনার ফোন করা হবে, তখন আপনি আসে আবার যোগাযোগ করবেন। হুম আর আমার যে হচ্ছে রুমমেট ছিল ওরা বলছে আপনাকে 720 দিতে হবে। পরে হুম ফোন দেয় নাই, আমি নিজে থেকে গেছিলাম। যাওয়ার পর আমি বলছিলাম যে আমার তো হচ্ছে ইমিগ্রেশনটা শেষ করতে হবে, ফিঙ্গার দিতে হবে। হুম এখন আপনি তো ফোনও দিলেন না। তখন উনি আমারে বলল যে হ্যাঁ, কম্পিউটারে কি দেখে টেকে বললো যে আপনার হচ্ছে 290 ইউরো। আচ্ছা, সবকিছু একসাথে করলাম, সেম টিউশন ফিস দিলাম, ওর থেকে নিল 720, আমার থেকে নিল 290। কেন এত মানে এত ডিফারেন্সটা কেন হইলো? সেটা বুঝলাম না, শুধু বললো আপনার এজেন্সির সাথে যোগাযোগ করেন, এজেন্সির সাথে যোগাযোগ করলাম, ওরা বুঝতে পারতেছিল না। হ্যাঁ, এটা কি মানে বুঝলাম না, আপনার জাস্ট কমিউনিকেশন স্কিলস দেখে কি এত কমাই দিল না কি করলো মনে বুঝলাম না। হয়, হ্যাঁ আমার ওরকমটা মনে হয়েছিল, আমার থেকেও তো 720 যাওয়া হয়েছিল, হুট করে হচ্ছে হ্যাঁ, কেন 290 করে দিল। 290 করে দিল। আপনাকে মনে হয় মেয়েটা মনে হয় পছন্দ করছে। ওকে, মেয়ের বিয়ে তো এখানে কাজ নাই, এখানে হতে হচ্ছে পারে, আপনার দেখে আবার ওই বলছে বা আপনাকে দেখে তার মায়া লাগছে, কত ইউরো ডিসকাউন্ট। পরে হচ্ছে আমার করলো 290, ওর করলো 720। ওর জন্য খারাপ লাগছে। পরে ফির আমাদের এজেন্সি থেকে ওরে 10,000 টাকা দিয়ে দিছিল আচ্ছা, যে আচ্ছা ঠিক আছে আপনার যেহেতু এত ক্ষতি হয়েছে আমরা আমাদের থেকে 10,000 টাকা আপনার দেই সান্ত্বনামূলক পুরস্কার। সান্ত্বনা পুরস্কার। হ্যাঁ, কারণ এত আচ্ছা, বড় একটা ডিফারেন্স, এখানে 10,000 টাকা আসলে কিছুই না সান্ত্বনা পুরস্কার ছাড়া। হুম 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 হুম। তা ইউক্রেনের এমনি একটা রেপুটেশন আছে, কিন্তু একটা খুব পজিটিভ রেপুটেশন আছে পড়াশোনার সবকিছু মিলে। ইউকে বেসড ইউনিভার্সিটি তো, এটা ডুয়েল আসলে ওয়ান অফ ডিগ্রি। দ্য বেস্ট ইউনিভার্সিটি, সাইপ্রাসে আসলে খুবই ওয়েল রেপুটেড ইউনিভার্সিটি। হ্যাঁ, এখানে যা ফরেন স্টুডেন্টরা, ওই ফিলিপসে কোনো ফরেন স্টুডেন্টস নাই, কলেজগুলো তো নাই, হুম শুধু হুম ফরেন স্টুডেন্টরা ওই ইউক্লানেই পড়ে। হুম হুম ইউক্লান, আমেরিকান, তারপর হচ্ছে ইউনিভার্সিটি অফ নিকোসিয়া। ওটাতে হুম একটু মনে হয় অ্যাডমিশন পাওয়া টাফ, আমি যদিও জানি না, কারণ আমাদের সময় ওই ইউনিভার্সিটি নিয়ে কেউ কাজ করে নাই। হুম হুম হুম। ইউক্লানে মোটামুটি ভালো ছিল, সেই জন্য ইউক্লানে চুজ করছিলাম। আমার সাইপ্রাসের আমি পার্সোনালি যেমন খরচ কম যেহেতু, আমার প্রচুর স্টুডেন্ট এবার যাওয়ার কথা। বাট ওই যে যেটা হচ্ছে যে ওদের হঠাৎ করে প্রসেসিং এত লেন্দি হয়ে যাওয়ার কারণে, যেটা হয়েছে অলমোস্ট 5 মাস 5.5 মাস হয়ে গেছে কিন্তু এখনো ব্লু পেপারটা আসছে না। সো ওরা ওদের এন্ড থেকে ওয়ারিড, আমি আমার এন্ড থেকে ওয়ারিড, মানে কিভাবে কি হচ্ছে আর কোনো ক্লিয়ার পিকচারও পাওয়া যাচ্ছে না যে কেন ইমিগ্রেশন এত সময় লাগাচ্ছে, বোঝা যাচ্ছে না। খুব স্লো আসলে প্রগ্রেস, খুব আস্তে 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 আগাচ্ছে। সেপ্টেম্বর ইনটেক তো গেলই, এখন জানুয়ারি ইনটেককে হয়তো ওদেরকে হয়তো দিবে, তো আমার হোপিং যে হয়তো ডিসেম্বরের মধ্যে চলে আসবে। আপনি যত আর্লি অ্যাপ্লিকেশনে করেন না কেন, আমার যেটা মনে হচ্ছে যে যেমন আমার ফেব্রুয়ারি ইনটেক ছিল, আমি সেপ্টেম্বরে ডেফার করছি, আমার হুম যাদের সেপ্টেম্বরে ছিল তাদের ফেব্রুয়ারিতে ডেফার করছে। হুম হুম অন্তত এইখানে আসার পরও ওরা ডেফার করে দেয়, আর্লি হুম। আসলেও ডেফার করে দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কথা ডেফার করলে করুক, কিন্তু অ্যাটলিস্ট মানে একটু কমিউনিকেশনটা তো মানে একটা ক্ল্যারিটি থাকা উচিত যে একটা ইউনিভার্সিটি থেকে বা ইয়া থেকে যে আমরা এরকম প্রগ্রেস হচ্ছে, এই অত দিনের মধ্যে রিলিজ করব, তখন একটা ইয়ে পাওয়া যায়। বাট ওরকম কোনো কিছু তো ধরেন এমবেসি তো, এমবেসিরা যেটা হয় আর কি, সবসময় ড্যাম কেয়ার একটা ভাবে থাকে। হ্যাঁ, কেমন জানি। হ্যাঁ তাই না, এটা সব দেশে আমি দেখছি যে মানে একটা ড্যাম কেয়ার একটা সবসময় একটা ভাবে থাকে। যাক ইয়ে মাহফুজ, আপনার সাথে ক্লিয়ার করে খুব ভালো লাগলো, কথা বলে খুব ভালো লাগলো। আমি একটু আমাদের ফ্রেন্ডসদেরকে একটু ফ্লোর দেই, ওরা দেখি যদি কোনো প্রশ্ন করতে চায় আপনাকে। হুম হুম হুম। আমরা আর একটা ফ্রেন্ডের জন্য ওয়েট করছি, ও নিউ ইয়র্ক থেকে জয়েন করার কথা ছিল। ও বলছে স্যার আমি কাজ শেষ করে বেরোতে বেরোতে আমার 3:30 বাজবে, আমি হয়তো 3:30টার দিকে একটু জয়েন করবো আপনাদের সাথে, সবার সাথে একটু গল্প টল্প করবো, আলাপ করবো। ও এখনো যদি জয়েন করে নাই। সো মাহফুজ সাইপ্রাস থেকে আমাদের সাথে জয়েন করেছে। আপনাদের কি কোনো প্রশ্ন আছে? এনি কোয়েশ্চেন?
এনিওয়ান? দিগন্তর তো কোয়েশ্চেন থাকার কথা। না ভাই, আমি শুনতেছি, আমার ভালো লাগতেছে। একটু আমি আসেন। শুনতেছি আমার ভালো লাগতেছে। ওকে, হ্যাঁ, আচ্ছা। আপনাদের মতোই কিন্তু উনিও স্টুডেন্ট ছিল, মাত্র কত 6 মাস আগের কথা। 6 মাস আগের কথা, হ্যাঁ, দেখেন 6 ছমাস 6 আগে মাসের, দেশে ছিলেন। তাই না? 6 মাসের মধ্যে দুনিয়ার আরেক প্রান্তে চলে গেছে। তবে স্যার আপনার বিষয়ে যতটুকু বলতে চাই আমি এখানে, যে আপনার শুধু আমার ক্লাস করা ছিল একদিন এটিএমসে, জি, একদিন। জি, রাফি স্যারের ইয়াতে আপনি আসছিলেন ওইখানে একদিন রাইট, ক্লাস নিতে। রাইট। তাতে আপনার সাথে এত ভালো সম্পর্ক। তো তো তখন আপনি থেকে মানুষ আবার হিসেবে কিন্তু অনেক ভালো। যোগাযোগ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যারের সাথে ভালো সম্পর্ক হতে বাধ্য। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি জানি ভাই, মোশাররফ ভাই? বলতেছে স্যারের সাথে ভালো সম্পর্ক হতে বাধ্য, এক দেখা হোক আর 2 দিন হোক, যেভাবে হোক। না, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তা অবশ্যই, অবশ্যই। আমার স্টুডেন্টরা হয়। যদি একটা ভালো জায়গায় যায়, এটা তো আমার জন্য মানে একটা গর্বের বিষয়, তাই না? ভালো কিছু করতে পারলে শেয়ার করতে ভালো লাগে। ভালো লাগে। ট্রু, ট্রু, ট্রু। এই যে আপনি ওখান থেকে জয়েন করছেন, আই এম ফিলিং সো প্রাউড। গত ক্লাসে অস্ট্রেলিয়া থেকে জয়েন করেছিল আমার 2 জন স্টুডেন্ট। একজন ছিল ডারউইন থেকে, একজন হচ্ছে মেলবোর্ন থেকে। সো আমার খুবই ভালো লাগছিল ওদের কথা শুনে, ওদের সাথে এতদিন পর দেখা, খুব ভালো লাগছিল। মনে হচ্ছে যে কিছু একটা হয়তো করতে পারছি মানুষের জন্য বা স্টুডেন্টদের জন্য। ভাল লাগে তখন, খুব ভাল লাগে। মানুষের উপকার করতে পারলে আসলেই ভালো লাগে। আর হ্যাঁ, যখন কেউ আসলে ফোন দিয়ে বলে যে হ্যাঁ আপনার ওই 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 একটা কথার কারণে বা ওই হেল্পটার কারণে আজকে আমি একটা ভালো কিছু করতে পারছি, বা ওই ভালো সাজেশনটার কারণে, তখন নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। সেটাই। আর আমাদের তো অনেক লিমিটেশনস আছে, কান্ট্রি ওয়াইজ বলেন, অপরচুনিটি ওয়াইজ বলেন। আমি মন থেকে চাই যে ছেলে পেলে দেশের বাইরে চলে যাক। Because আমরা দেখেছি যে আমাদের এখানে সরকারি চাকরি পায় না, বাট আমাদের ছেলে পেলে যখন দেশের বাইরে যাচ্ছে, তারাও এখানে গভর্নমেন্ট জব পাচ্ছে, এবং ওখানে 1 টাকা ঘুষও দিতে হচ্ছে না, 1 টাকা ব্রাইবও দিতে হচ্ছে না, অথচ তারা তাদের যোগ্যতায় গভর্নমেন্ট জব পর্যন্ত পাচ্ছে। এইখানে ছেলে পেলে কত স্ট্রাগল করেছে, অথচ ওইখানে যে আপনি বললেন যে আমি বাংলাদেশি টাকায় প্রায় 2 লাখ টাকার মতো কামাইছি, অথচ ওইটা এইখানে ধরেন আমাদের ছেলে পেলের জন্য, অনেকের জন্য মানে একটা স্বপ্ন যে মাসে 2 লক্ষ টাকা। হাউ ইজ দিস পসিবল? এটা তো কোনোভাবে সম্ভব। যেমন আমার একটা স্টুডেন্ট, সে ইয়ে করেছিল আপনার অস্ট্রেলিয়াতে, সে একটা জব করতো, তো ও একটা ভিডিও করেছিল। ওর জবটা একটু টাফ ছিল। ও দেখাইতো যে সুপার শপে প্রোডাক্ট গুলো আইলে সাজাইতো, স্টোরে যেত, স্টোর থেকে প্রোডাক্ট গুলো নিত, আইলে সাজাইতো। তো ও বলতো যে এটা দেখে যতটা ইজি মনে হচ্ছে ততটা ইজি না। আমি যখন 7-8 ঘন্টার সব প্রোডাক্ট গুলো সাজাতাম, আমার কোমর আর কোমর থাকতো না। কিন্তু আরেকটা কথা বললো যে একই জব কিন্তু আমাদের দেশের সুপার শপে ছেলে পেলে করে, কিন্তু ওরা ওরা দিন শেষে বেতন পায় 20,000 টাকা, 25,000 টাকা। বাট আমি দিন শেষে বেতন পাচ্ছি 3.5 লক্ষ টাকা। সো দ্যাটস দ্য ডিফারেন্স। আমার সব খরচ করার পর আমার 70-80 হাজার টাকা আমার সেভিংস আছে, আর 1 লাখ টাকার মতো আমার সেভিংস থাকে। বাট সেখানে একটা ছেলে যদি 25,000 টাকা পায়, তার কতখানি সেভিংস বা থাকবে? সো এই জন্য আমি মনে করি যে অপরচুনিটি আসলে বাইরে বেশি। আইএলটিএসটাকে খুব সিনসিয়ারলি করা উচিত, সিরিয়াসলি করা উচিত। যদি কারো এরকম প্ল্যান থাকে, ইচ্ছা থাকে, তাইলেই আসলে সম্ভব। এই যে মাহফুজ কিন্তু দেখেন, জাস্ট 3 মাস, 3.5 মাস, 4 মাস কষ্ট করেছে, আইএলটিএসটা দিয়েছে। একটু প্রসেসিং টাইম হতে তার আরো 4 মাস, 4-5 মাস সময় লেগেছে। সো 8 স্যার, মাসের মধ্যে কোত্থেকে কোথায় চলে গেল। জি, যখন আমি আইএলটিএস শুরু করি তখন আমি কিছু সেন্টেন্স মুখস্থ সেন্টেন্স আর কিছু জানতাম না। জি, আর এর জন্য আমি সম্পূর্ণ দোষটা দিব হচ্ছে আমাদের হচ্ছে যে গভর্নমেন্ট, যারা ল মেকার, যারা এই ইয়ে করে, জি, এদেরকে। কারণ আমাদের যে টিচিং সিস্টেমটা, জি। ইভেন আমার এই স্কুলে যে ইংলিশ শিখাইতো, সে নিজেও ইংলিশ জানে না, বলতে স্পিকিং করতে পারে না। তো আমি হুম, যদি তার প্রশ্ন করি যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইংলিশ, বা ইংলিশটা আসলে কি, সো হুম, সে ডেফিনেটলি আমারে বলবে যে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, হুম, তাই না? হুম, কিন্তু সে
নিজেই জানে না, ওই কথা বলতে পারতেছে না। কিন্তু আমি যখন কোথাও যাব কোনো একটা ফরেন কান্ট্রিতে বা কারোর সাথে ইংলিশের ক্ষেত্রে আমি আসি, তখন যদি আমি কথা বলি, তখন কেউ কিন্তু আমার জিজ্ঞেস করবে না যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই জাস্ট হ্যাভ টু স্পিক উইথ দেম। ইয়েস ইয়েস। কিন্তু যখন আমার এই স্পিকিং, ইভেন আমাদের পরীক্ষায় কোনো স্পিকিং সিস্টেম নাই, তো এবং এইটা কেমন সিস্টেম? আরো একটা জিনিস করা উচিত আমাদের, এটা এডুকেশন সিস্টেমে স্কুল থেকে আনা উচিত, সেটা হচ্ছে লিসেনিং। হ্যাঁ, লিসেনিং জিনিসটাও আমাদের আনা উচিত। আমরা যখন দেখা গেল যে অনেকেই মানে দোজ হু পাস্ট দ্য এন্টায়ার লাইফ বাংলা মিডিয়াম স্কুল এন্ড কলেজ, হঠাৎ করে যখন এই লিসেনিং এর সাথে অভ্যস্ত হয়, ব্রিটিশ অ্যাকসেন্ট বলেন এই বলেন, শুনে বুঝে না, তখন খুব স্ট্রাগল করে। বাট ছোট্ট বয়স থেকে স্কুল থেকে যদি একটু একটু করে লিসেনিং চর্চাটা করানো যেত, দেখা যেত যে তখন কিন্তু এই জিনিসটা হয় না। এখন অনেক ইংলিশ মিডিয়াম করে, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে এই প্র্যাকটিস গুলো আছে, বাট ইংলিশ মিডিয়াম আসলে ঢাকা শহর বা বাংলাদেশে কয়টা আছে বা কত পার্সেন্ট স্টুডেন্টই বা যায়? মেজরিটি স্টুডেন্ট তো সবই বাংলা মিডিয়াম স্কুল এন্ড কলেজ। সো ওইখানে আসলে আমাদের ইংলিশ কোর্সটাকে ওইভাবে সাজানো উচিত আমি মনে করি। আমূল পরিবর্তন আনা উচিত এই শিক্ষা ব্যবস্থায়। আপনার একটা শুনে আপনি খুব একটা ইনফরমেশন শুনে আশ্চর্য হবেন, আমি কষ্টও পাইছি এবং আমি এটা শেয়ারও করছিলাম আমার স্টুডেন্টদের সাথে। সিঙ্গাপুরে জানাইছে যে ঢাকা ইউনিভার্সিটির গ্রাজুয়েশন যে স্টুডেন্ট গ্রাজুয়েট করে, ওর যা ভ্যালু, ও বলছে আমাদের এখানে যারা ফাউন্ডেশন কোর্স করে সিমিলার ভ্যালু এডুকেশন। সো ডিফারেন্সটা দেখেন, মানে থেকে একটা গ্রাজুয়েট ছেলের সাথে বলছে যে আপনি ওই ইউনিভার্সিটি গ্রাজুয়েট করা মানে আমার ইউনিভার্সিটিতে যদি আপনি ফাউন্ডেশন করেন সম লেভেলের। সো এডুকেশন সিস্টেমটা আমাদের আসলে এই পুঁথিগত বিদ্যা থেকে বের হয়ে আসতে হবে, অ্যাপ্লাইড সবকিছুতে অ্যাপ্লাইড মেথড আনতে হবে। ইংলিশ শিখলেও সেটা কিভাবে ব্যবহার করছি সেইটা আসলে আমাদের মেইন ফোকাস হওয়া উচিত। আমরা টুকটাক দুই একটা মিস্টেক নিয়ে মাথা ঘামাঘামি করি, অল্প কিছু জানিয়ে ওইটা নিয়ে মাথা ঘামাঘামি করি। আর এইখানকার ছোট ছোট বাচ্চারা তারা কত সুন্দর ফ্লুয়েন্টলি ইংলিশ বলে, এইটা হচ্ছে দক্ষতা। আর আমাদের ওইখানে কি বলে যে খুব খুশি ইন্টারমিডিয়েট এ প্লাস পাইছে, কিন্তু আমি বলতে পারি না আমি এ প্লাস পাইছি বা আমি এসএসসি তে এ প্লাস পাইছি, এই কথাটা বলতে পারি না ইংলিশে। তো দেখা যাচ্ছে এখানে ওই যে দেখা যাচ্ছে আমি যখন ছোট ছিলাম ওই তখন থেকে টেন্স, বড় হওয়া পর্যন্ত ওই যে টিচারের আর টেন্স শেষ হয় না। এখন আমি একটা হিসাব করে দেখছি যে বলে না সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি সামথিং লাইক দ্যাট, এরকম কিছু একটা যে স্ট্রাকচার শিখায়। এখানে আপনার হচ্ছে অ্যাক্টিভে 48টা স্ট্রাকচার হয়, তারপর হচ্ছে প্যাসিভ 48টা স্ট্রাকচার হয়। এই এই 96টা স্ট্রাকচার কেউ কখনো মুখস্থ করে মাথায় রাখি কি কথা বলা সম্ভব? এটা অসম্ভব। তো সবার আগে ওই স্ট্রাকচার থেকে আমাদের বাইরে হয়ে আসতে হবে, রিয়েল লাইফে আসতে হবে। এটা আমি ক্লাসে প্রায় বলি যে দেখেন, ল্যাঙ্গুয়েজকে ল্যাঙ্গুয়েজের মতো ট্রিট করতে হবে। আমরা তো সবসময় সাবজেক্ট হিসেবে ট্রিট করছি, জাস্ট পাস করার জন্য পড়ছি, বাট ভাষাকে তো ভাষার মতো কখনো আসলে চর্চাটাই করি না। যেমন আমরা বাংলা ভাষাও যখন শিখি, আমরা কিন্তু ব্যাকরণ পড়ে কিন্তু বাংলা ভাষা বলা শিখি নাই। কালকে আমার এক স্টুডেন্ট ছিল, উনি নতুন জয়েন করেছিল স্পোকেন ক্লাসে, তো ওনার বাচ্চার বয়স 2 বছর। আমি কিছু কথা বললে বলছে হ্যাঁ বলে স্যার। তার মধ্যে ব্যাকরণ, বাংলা ব্যাকরণ পড়া শিখিয়ে তো আপনি মানে বাংলা ভাষা শেখাচ্ছেন? না স্যার। তাহলে কিভাবে বলছে? শুনে শুনে। তো শুনে শুনে একটা ভাষা রপ্ত করে ফেলতেছে একটা বেবি, বা আমরাও ওইভাবেই আসলে ভাষাটা শিখছি। তার মানে বোঝা যাচ্ছে কি যে ল্যাঙ্গুয়েজের জন্য হ্যাঁ গ্রামার যে একদম দরকার নাই তা না, গ্রামার দরকার আছে, বাট যতটুকু দরকার ততটুকুই দরকার আছে। আনফরচুনেটলি আমরা এটাকে নিয়ে অতিরিক্ত মাতামাতি করি, অতিরিক্ত অ্যানালাইসিস অপারেশন করি, বাট মেইন যে জিনিসটা সেটা হচ্ছে চর্চা, বলতে হবে, সেই জিনিসটা হচ্ছে আমাদের প্র্যাকটিসের মিসিং। এই জন্য আমাদের স্পোকেন কোর্স গুলাও আমি এমন ভাবে করাচ্ছি, আমি অ্যাপ্লাইড ভার্সনের দিকে বেশি ফোকাস করছি রাদার দেন মানে পুঁথিগত বিদ্যা বা গ্রামারের দিকে, যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা অ্যাক্টিভ এটা প্যাসিভ, এটা এই রুল এটা ওই রুল এটা ওই রুল, ওইটা না করে রাদার দেন রিয়েল লাইফে কি ধরনের কনভারসেশন হচ্ছে, কি কনটেক্সটে কথাবার্তা হচ্ছে, ওই জিনিসগুলাই ক্লাসে ধরেন বেশি বেশি করে স্টুডেন্টদের সাথে একটু চর্চা করানোর আর কি চেষ্টাটা করি আর কি। স্যার আমি একটা ছোট ভাইয়ের পড়াইছিলাম, ওই যে লিথুনিয়ার কথা বললাম, আমি ও কোথাও ভর্তি হয় নাই, আমি জাস্ট ওরে বুঝাই দিছিলাম সবকিছু, যেভাবে আমার টেন্স পড়ানো হয়েছিল সবকিছু এভাবে বুঝাই দিছিলাম, এবং আইএলটিএস এর প্যাটার্ন গুলো কোশ্চেন প্যাটার্ন গুলো বুঝাই দিছিলাম। তো ও পরীক্ষা দিয়ে 6 পাইছিল। বাহ, খুব শর্ট সময়, 4 মাসের মধ্যে। ইভেন ও কিছু জানতো না,
কিন্তু হুম আমি একটা খুব দুর্বল স্টুডেন্ট হিসাবে হুম আমি আসলে একটা জায়গায় যা একটা সময় বুঝতে পারছি আসলে আমার কি শেখা উচিত, হুম কোন হুম জিনিসগুলো না আমার ইমপ্রুভমেন্ট আনা উচিত। আমি হুম ওগুলা যেটা আমি 6 মাস পর্যায়ে শিখছি ওইটা আমি ওর হুম প্রথম দিনে বুঝাই দিছিলাম। হুম হুম তো ও দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি ওর ইমপ্রুভমেন্টটা আনতে পারছিল। হুম 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 তো একটু আমাদের আসলে সাথে একটু আমাদের আমাদের সাথে শেয়ার করেন না, কি বলছিলেন আপনি ওনাকে, একটু শুনি, নলেজ শেয়ারিং করি। স্যার এই যে স্পিকিং এর ক্ষেত্রে হুম বিশেষ করে অনেকে স্পিকিং নিয়ে খুব হচ্ছে আপনার স্ক্যার্ড যে আমি স্পিকিংটা পারি না। আমি হুম যখন হুম খুব কাঁচা ছিলাম স্পিকিং এ তখন আমি স্পিকিং 6.5 পাইছিলাম মাশাআল্লাহ। যখন আমি ইংলিশটা শুরু করছিলাম। হুম হুম তো এইখানে আমি 6 মাস পর বুঝতে পারছি যে আমি যদি অ্যাডজেক্টিভ খুব বেশি না জানি আমি আটকাবো না, হুম ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো। হুম আমি হুম যদি অ্যাডভার্ব খুব বেশি না জানি আমি আটকাবো না, কিন্তু আমি যদি হুম একটা সিঙ্গেল ভার্ব না জানি তাহলে হুম আমি আটকাই যাব, ওই কথাটা হুম বলতেই পারবো না। তো হুম এই ক্ষেত্রে ভার্বটা খুব ইম্পর্টেন্ট, হুম ভার্ব আর নাউন এই দুইটা হুম জানলে আমার মনে হয় না যে কেউ কথা বলতে গিয়ে অন্তত হচ্ছে মাম্বলিং করবে, আটকাবে, এটা আমার মনে হয় না। হুম ভেরি নাইস, গুড অবজারভেশন, গুড অবজারভেশন। ওকে, নাইস। চলেন তাহলে, সময় আছে তো নাকি? স্যার আমার, হ্যাঁ, নাকি কাজ আছে? হ্যাঁ স্যার, না 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 আজকে আমি আছি, ফ্রি আছি আলহামদুলিল্লাহ। আজকে ফ্রি আছেন না? ওই যে আমাদের এইমাত্র যে জি নিউ স্যার। ইয়র্ক থেকে ওই ফ্রেন্ড জিশান, ও আমার স্টুডেন্ট ছিল, ও আমার টিমের স্টুডেন্ট ছিল। সো ওই যে ওকে মেসেজ পাঠাচ্ছি, জিশান আমরা ওয়েট করছি। ও যে স্যার 5 মিনিট ট্রেন থেকে নামবো, নেমেই জয়েন করছি ও। ওটা এখন বলছে স্যার আমি ট্রেনে আছি, ট্রেন থেকে নেমেই আমি ক্লাসে জয়েন করছি স্যার, 5টা মিনিট সময় দেন। তো আসুক, আমার খুব ভালো লাগে যে স্টুডেন্টরা এখনো, সাধারণত কি হয় এখন যুগ তো অন্যরকম, আইএলটিএস দেওয়ার পর তো কেউ আসলে টিচারের কথা মনে থাকে না। বাট আমার খুব ভালো লাগে যে স্টুডেন্টরা যখন এখনো মনে রাখে তাদের ট্রেনারকে, যখন ধরেন আমরা বলি যে তোমার সময় আছে কিনা, আসবে কিনা। তো এই জিশান ছেলেটা খুবই অমায়িক একটা ছেলে। তো ওকে আমি যখন বলছি জিশান আপনার রিকোয়েস্ট আছে, তো শুনেই আমাকে বলছে স্যার আপনি আমাকে রিকোয়েস্ট করবেন না, আপনি হুকুম দেন, কি করতে হবে বলেন। আচ্ছা না ভাই, আর হুকুম দেওয়া যাবে না, এটা হচ্ছে যে আপনি আরেক দেশে আছেন, সময় মিলে না, অনেক কিছু মিলে না। So, আপনি যদি সময় পান তাহলে জয়েন করেন। So, আলহামদুলিল্লাহ জিশান মাত্র জয়েন করেছে। জিশান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ জিশান, আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, অনেকদিন পর আপনার ভয়েস শোনা হয়েছে। আপনার ভয়েস অনেকদিন পরে শুনলাম জিশান, শরীর স্বাস্থ্য ভালো? হ্যাঁ, এই তো আছে আলহামদুলিল্লাহ, বাচ্চারা ভালো আছে তো? বাচ্চারা ভালো আছে। আই এম সো সরি, আপনি মানে মাত্র কাজ থেকে ব্যাক করলেন নাকি? না না স্যার, আমি একটু ওই যে আমার নার্সিং এর ওটি প্র্যাকটিক্যাল ছিল তো, 6 আচ্ছা আওয়ার্স এর একটা ওটি ছিল। তো আচ্ছা। একটু আগে শেষ শেষে এখন বাসায় যাচ্ছি। এখন কি রাস্তায় আহা, কথা বলার মতো অবস্থায় আছেন কি? হ্যাঁ 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 হ্যাঁ, বলেন, সমস্যা নেই। একটু ক্যামেরা ওপেন করা যায়, অনেক কিন্তু আপনাকে দেখি না, একটু চেহারা স্রোত দেখি, কি অবস্থা? আচ্ছা আচ্ছা, আমাকে গিভ মি 5 মিনিটস, আমি বাসায় যাই, আমি আপনাকে দেখাচ্ছি। এই বাসায় গিয়ে, রাস্তাটা, বাসায় গিয়ে আমাকে দেখাচ্ছেন? এখন রাত তো কিছু দেখবেন না তো, এখন রাত 4টা 50 বাজে। ও মাই গড। আপনি, আচ্ছা বাই দ্য ওয়ে, আমাদের ফ্রেন্ডসরা হ্যাঁ, তো, আমার এখানে বেশ কিছু ফ্রেন্ডস আছে, ওরা জানে না আচ্ছা যে মানে জিশান কে কোত্থেকে জয়েন করেছে, একটু যদি আপনার পরিচয় দেন, কোথায় আছেন, কি করছেন, সবার উদ্দেশ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জিশান। আমি বর্তমানে এখন ইউএস এর নিউ ইয়র্কের এডেলফি ইউনিভার্সিটিতে মেডিকেল নার্সিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ালেখা করতেছি। আর প্রফেসরের সাথে আমার পরিচয়টা লাস্ট 2 ইয়ার্স আগের থেকে, কিন্তু ওনার সাথে যে পরিচয়টা, এটা মনে হয় না আমার 2 ইয়ার্স আগের থেকে, মনে হয় আরো অনেক আগে থেকেই আমার সাথে ওনার পরিচয়। উনি আমাকে অনেকদিন ধরে বলতেছিল যে উনি একটা প্রোগ্রাম করবে সবার সাথে কথাবার্তা বলার জন্য, সেই জন্যই আসা, আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবে, এবং আপনাদের যে কোনো রকমের প্রশ্ন বা যে কোনো রকমের সাজেশনের জন্য আমাকে বলতে পারেন নির্দ্বিধায়, আপনি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন 4:30 বাজে, রাস্তায় আপনি কিভাবে যাবেন, গাড়ি ঘোড়া আছে? হ্যাঁ, আমি বাসায়, আমি বাসার সাথেই সবকিছু। তাহলে দ্যাটস ভেরি গুড, দ্যাটস ভেরি গুড। এত রাতে যেতে হলো আপনাকে ইয়েতে? হ্যাঁ, এটা এটা হচ্ছে যে স্যার, এটা তো রিয়েল ওটি থাকে, তো দেখা যাচ্ছে আমাদের সাথে থাকে, প্র্যাকটিক্যাল না করলে আমরা আসলে বুঝি না জিনিসগুলো। এটা 6 ঘন্টার একটা সার্জারি ছিল, হার্টের আচ্ছা, একটা সার্জারি ছিল, তো ছয় একটু লেট হয়ে গেছে জিনিসটা দেখতে। বলেন কি?
নার্সিং এ এত হ্যাঁ সিরিয়াস ইস্যুস গুলো নিয়েও কাজ করে? হ্যাঁ, এখানে তো সবকিছু তো প্র্যাকটিক্যাল করতে হয়। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। সো আগে বলেন দেশে আসবেন কবে? দেশে তো আসার ইচ্ছা আছে, ইচ্ছা তো করতেছে কালকে এসে পড়ি, কিন্তু আহ, আপনার সাথে দেখা না করলে কি হবে বলেন? তো না হবে তো, আসার ইচ্ছা আগে আছে। আমরা মুক্তার চাপ খাবো ইনশাল্লাহ একসাথে। আপনার মুখতে চাপ লাগবে না, আমি ফোন দিলে আপনার বাসায় দিয়ে যাবে, সমস্যা নেই। না না আমরা না, মুখতে যাইতে হবে না। আমরা আপনার সাথে খাবো বসে। আচ্ছা ঠিক আছে স্যার, আসার আপনি ইচ্ছা আছে, দেখি আগামী বছর ভেকেশন ছাড়া তো আসলে আসা যায় না। আর এখন বর্তমানে ইমিগ্রেশন প্রসেসটা খুবই হার্ড হয়ে গেছে, তো সেই জন্য আসলে ইউএসএ ইন্টার করা বা যাওয়া আসা এটা খুবই একটা রিস্কের বিষয় হয়ে যাচ্ছে। আপনার কাছে ভ্যালিড পাসপোর্ট, ভিসা এবং ইমিগ্রেশনের সবকিছু ডকুমেন্টস থাকলেও আপনাকে খুব নজরদারির মধ্যে দিয়ে পার হইতে হয়। তো সেজন্য মানুষ একটু কম আসা যাওয়া করতেছে, অ্যাভয়েড করতেছে। কজ ট্রাম্প কি সরকার যে আছে উনি প্রতিদিন এক একটা করে ল চেঞ্জ করতেছে, একটা করে ল বাড়াচ্ছে কমাচ্ছে। তো সবাই একটু আতঙ্কের মধ্যে আছে, তো তো সেই জন্য সবাই আসলে ইন্টারন্যাশনাল ট্রাভেলটা খুব কম করতেছে। ট্রাম্প কি এখনো পাগলামি করছে? ও স্বভাবই তো এরকম, কিন্তু ও অনেক লাইক ও হচ্ছে ইউএসএ কেন্দ্রিক। অন্যান্য আচ্ছা। যেসব প্রেসিডেন্ট গুলো ছিল ওরা হচ্ছে যে আউটসাইড নিয়ে বেশি কথা বলতো, বাট হুম, ওর চিন্তা ভাবনা হচ্ছে যে আমার ইউএসএ ভালো থাকুক, বাকি দেশগুলো কি হোক ডাজেন্ট ম্যাটার। হুম। সো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে কি কোনো প্রবলেম ফেস করছেন? না, ইন্টারন্যাশনাল হিসেবে কোনো প্রবলেম করতেছি না। তো আপনার কাছে যদি ভ্যালিড সবকিছু থাকে আপনার কোনো প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে যারা ইলিগাল, যাদের আনডকুমেন্টেড, যাদের প্রপার ডকুমেন্টস নাই, তাদেরকে প্রবলেম করতেছে মেইনলি। ওকে ওকে আর ওকে। এখন ভিসার রেশিওটাও খুবই কমাই দিছে, কারণ অনেক লাইক এখন ইভেন এমন হচ্ছে যে স্টুডেন্টদের ভিসাও বাতিল করে দিচ্ছে, যারা দেখা যাচ্ছে যে ক্রাইমের সাথে যুক্ত আছে বা স্টাডিটা ভালো করে করতেছে না, ওরা এম্বাসিতে রিপোর্ট করে করে ওদের ভিসাগুলো রিভোক করে দিচ্ছে। বলেন কি? হ্যাঁ তা তো কঠিন কঠিন অবস্থা, কঠিন কঠিন সময়ের ভিতর দিয়ে যাচ্ছে সবাই। হ্যাঁ, একটু হার্ড টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে। আর এই হুম। কি ওরা তো আসলে রিপাবলিকান একটু আসলে বেশি আওয়াজ আওয়াজ দেয় আর কি ডেমোক্রেট থেকে। ডেমোক্রেটরা হচ্ছে ফ্রেন্ডলি টাইপের থাকে, রিপাবলিকানরা ফ্রেন্ডলি থাকে না। এটা একটা প্রবলেম। হুম 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 বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আমি আমি আরো আগে জয়েন করতাম স্যার, সেই জন্য সরি। আমি না না, আরো সরি আগে কি জয়েন আছে? করতাম। আপনি তো আগেই বলেছেন যে আপনার একটু সময় লাগবে। জি 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 স্যার বলুন। এখন আপনার বাসা। টিচিং জি, কি অবস্থা স্যার? সবাই আহ, চলতেছে আমি তো আলহামদুলিল্লাহ। আমি আপনার ক্লাসগুলো মিস করি, সিরিয়াসলি বলি, আমি আপনার ক্লাসগুলো মিস করি। আমি তো আপনাদেরকে খুব মিস করি, আপনাদের সাথে আড্ডা দেওয়াটা খুব মিস করি, কিন্তু মানে পাখিগুলো থ্যাংক ভালো গড। আছে আপনার? বুঝি নাই, আবার বলেন। পাখিগুলো কি ভালো আছে? পাখিগুলা ভালো নাই, একটা পাখি অসুস্থ। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমি থাকতে এটা ট্রিটমেন্ট হয়ে যাবে। আমার তো ধরেন ওই বাচ্চা কাচ্চা মাঝখানে ডেঙ্গু ছিল, মানে খুব টাফ টাইম দিয়ে জি গেছি। জি আমার নিজের শরীরে খুব একটা জি ভালো তা না। আমি হয়তো কালকে হয়তো একটা ডাক্তার দেখাবো। আমার লাস্ট কাপল অফ ডেজ প্রচন্ড হুম, ঠান্ডা, কফ, প্লাস ওই মাইগ্রেনের সমস্যাটা এখন হঠাৎ করে বেড়ে গেছে। So, আচ্ছা এইটার আচ্ছা কারণে কালকে আমি একটা ডাক্তার দেখাবো আর কি। আচ্ছা, চিন্তা করেন না আপনার স্যার, সমস্যা থাকলে সমাধান হয় সমস্যা থাকলে তো এইভাবে। সমাধান হয়। আমি প্রতিদিন অফিস থেকে আসার সময় আপনার বাসার সামনে দিয়ে আসি, তখন আপনার কথা খুব মনে পড়ে আর কি। সমস্যা নেই, একদিন দেখবেন আপনার বাসার সামনে দাঁড়ায়, আমি আপনাকে ফোন দিচ্ছি। তো এখন ইয়াতে আসি যে আহ, জি। যেহেতু খুব টাফ একটা জব করতেছে, পড়াশোনা, চাকরি বাকরির হুম। কি অবস্থা? চাকরি বাকরি হচ্ছে স্যার, আপনি তো জানেন আমি বিজনেস মাইন্ডে চলি, চাকরি বাকরি আমার পছন্দ হয় না। তো এখানে তাহলে ওই একটা বিজনেস ব্যবসা বাণিজ্য করতেছেন বিজনেস কিছু? স্টার্ট, হ্যাঁ হ্যাঁ এরকম কিছু একটা করতেছি। কি করতেছেন ইউএসএ তে? আবার আপনি কি ব্যবসা করতেছেন? ইউএসএ তে আমাদের আমাদের রিলেটিভস দের হোল একটা ওয়্যার হাউস আছে। আচ্ছা। তো ওয়্যার হাউসে ইনভেস্ট করে আসলে ওইটা থেকে আসলে আমি ভাবলাম যে আমি যদি টাকা কামানোর পিছু দৌড়াই তাহলে টাকা আমি মেক করতে পারবো, কিন্তু আমি টাকাটা রাখতে পারবো না। বাট আমি যদি টাকা দিয়ে টাকা কামাই তাহলে আমার জন্য একটু সাশ্রয়ী হয়।
তো সেজন্য আমি ফার্স্ট কিছুদিন আমি এটার জন্য কাজ করি, এরপরে এটার থেকে যা আর্নিং হয় তো আমি ওইটা পিছিয়ে ইনভেস্ট করে এখন ওখান থেকে টাকা পাচ্ছি। মানে আপনি একটা আপনার আত্মীয়দের ওয়্যার হাউসে আপনি ইনভেস্ট করছেন। জি জি। কারণ আপনি মাঝখানে একটা বলছিলেন না একটা রেস্টুরেন্ট না কোথাও জানি আপনি কাজ করতেন, ওটা কি ছেড়ে দিয়েছেন তাইলে? না, ওইটাও আমাদের ওইটাও আমাদের ওয়্যার হাউসের মধ্যেই পড়ে। লাইক আচ্ছা। ওখানে সব প্রোডাক্ট থেকে শুরু করে সবকিছু আমাদের ওয়্যার হাউসের থেকেই যেত। তো ওইখানে আমি এখানে ম্যানেজার হিসেবে ছিলাম, এখনো আছি, বাট ওইটা কম করতেছি বিকজ আমার একটু স্টাডির একটু প্রেশার বেড়ে গেছে, তো সেজন্য আমি কম করতেছি, যাতে আমি এটা সেকেন্ড ব্যাকআপ হিসেবে রাখছি, যাতে আমার জি। একটা না হলে আরেকটা দিয়ে চলাচল করা যায়। কিন্তু জব কি অ্যাভেলেবল আছে? জব পাওয়া যায়? না স্যার, আপনি যদি আসলে এটা হচ্ছে যে আপনি ইউএস যে কোনো কান্ট্রিতে পড়ালেখা করার জন্য আপনি জবের উপর ডিপেন্ডেন্ট থাকলে আপনি কখনো পড়ালেখা করতে পারবেন না, এটা আমি এখানে এসে একটা রিয়েলাইজ করতে পারছি। আপনি যদি মনে করেন যে আপনার এনাফ ব্যাকআপ যদি না থাকে, অবভিয়াসলি সবার এনাফ ব্যাকআপ থাকে না, সবার ফ্যামিলি এনাফ ফান্ডিং দেন, এটা সত্য কথা। বাংলাদেশের 80% স্টুডেন্টদেরই এনাফ ব্যাকআপ থাকে না। ইভেন এটা শুনতে খারাপ লাগে, তাও বলি যে 80 থেকে 90% স্টুডেন্টই তাদের ব্যাংক স্টেটমেন্ট গুলো ইভেন ফেক থাকে। কিন্তু আসলে এটা উপায় নেই, এটা আসলে হচ্ছে বাংলাদেশের ইকোনমিক্যাল যে পরিস্থিতি সেই জন্য আসলে এটা হয়ে গেছে। তো এখানে আসলে জবের উপর একমাত্র ডিপেন্ডেন্ট থেকে যদি আপনি ফুল পড়ালেখা চালাতে চান, এটা খুবই টাফ হয়ে যায় জিনিসটা খুব। তো এখন বর্তমানে যারা অ্যাওয়ার্ডে আসার জন্য চেষ্টা করতেছে বা দেখতেছে যে না আমি কিছুটা অ্যাওয়ার্ডে করবো, অবশ্যই তাদের ওরকম ভাবে ডিটারমাইন্ড থাকতে হবে যে আমার জব পাইতেও পারি নাও পাইতে পারি। ইভেন এমন হইতে পারে যে আপনি জব পাচ্ছেন না, তো একমাত্র জবের আশায় আপনি যদি পড়ালেখা করতে আসেন, এটা খুবই একটা বোকামি সিদ্ধান্ত হবে, আদারওয়াইজ আপনার কোনো লিঙ্ক আপ যদি না থাকে। এই লিংক আপের কথা মাহফুজও বলতেছিল যে নেটওয়ার্কিং লিঙ্ক থাকলে। আপ এখানে জি। লিঙ্ক এখানে হচ্ছে অ্যাব্রোডে হচ্ছে লিঙ্ক আপ অনেক বড় একটা জিনিস। যেমন আপনি হচ্ছেন আমার অনেক পরিচিত, আমি আপনার কাছে আসলে যে ফেসিলিটিস পাবো অন্যটা বাঙালি কিন্তু সেই ফেসিলিটিসটা পাবেন। আর এখানে হচ্ছে যেখানে বাঙালি কমিউনিটি গুলো যেখানে আছে ওরা খুব কমই হেল্প করে, সো আপনার লিঙ্ক আপ না থাকলে আপনার খুবই কষ্টের মধ্যে পড়ে যেতে হয়, দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেতে হয়, কারণ এরা প্রপার আওয়ার যে পেইড মানিটা সেটা পাওয়া যায় না, তারপর অনেক ঝামেলা হয়। তো লিঙ্ক আপটা অনেক ইম্পর্টেন্ট। তো আমি মনে করি যদি দেশ থেকে লিঙ্ক আপ করে যাওয়া যায়, এটা খুবই ভালো একটা ডিসিশন হয়, কাজেও দেখো। দেশ থেকে তো আসলে ডিফিকাল্ট, ওইখানে গিয়ে আসলে ফ্রেন্ডশিপ করতে হয়, নেটওয়ার্কিং করতে হয়। আর দেশ থেকে হচ্ছে আত্মীয় স্বজন যদি না থাকে তাহলে বা ওরকম যদি সাপোর্ট ফ্রেন্ড না থাকে তাহলে তো খুব ডিফিকাল্ট। কতজনেরই বা ওরকম সুবিধা আছে। যে তো বর্তমানে বাংলাদেশি স্টুডেন্টের জন্য কষ্ট হয়ে গেছে যদি এনাফ ব্যাকআপটা না থাকে, ফান্ডিংটা না থাকে, অ্যাটলাস্ট 2 সেমিস্টার বা 1.5 বছর থেকে 2 বছর যাতে চলা যায় এরকম যদি একটা ব্যাকআপ থাকা যায় তাহলে খুবই ভালো হয় জিনিসটা। বুঝতে কারণ পারছি। আপনি পড়ালেখা করলে কাজ করতে পারবেন না, কাজ করলে পড়ালেখা করতে পারবেন, এটা হচ্ছে আপনি রিয়েলিটি। পড়ালেখা, হ্যাঁ এটা রিয়েলিটি। কারণ আপনি মনে করলেন যে আমি অনেকদিন কাজ করব, আমি কাজ করে এটা করব সেটা করব, এটা পসিবল না আসলে। এখানে 8 থেকে 10 আওয়ার জব থাকে, আপনি 8 থেকে 10 আওয়ার জব করে আপনি পড়বেন কখন, আপনি ইউনিভার্সিটিতে যাবেন কখন, আপনি নিজের পার্সোনাল লাইফের যেসব জিনিসগুলো আছে সেগুলো হ্যান্ডেল করবে কখন, এই সময়টা পাওয়া যায়। নিউ ইয়র্কের এমনি ওয়েদার কেমন এখন? এখন বর্তমানে -2 চলতেছে। আচ্ছা, তো বরফ মাঝে মাঝে না, বরফ মাঝে মাঝে পড়তেছে, এখনো ফুললি শুরু হয়নি, কিন্তু কিছু কিছু এলাকায় বরফ পড়তেছে। -2 এখন স্যার গায়ে লাগে না, এখন চামড়া মোটা হয়ে গেছে হ্যাঁ, নাকি? চামড়া মোটা হয়ে যায় না, হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াইতে পারি -2 তে, প্রবলেম হয় না। ওকে, হালাল ফুড খাওয়া দাওয়া? হালাল ফুড, অলওয়েজ হালাল ফুড। হারাম খেয়ে তো বাচ্চা থাকে না, বাচ্চা ভালো। না বলছে হালাল ফুড পাওয়া যায়। হ্যাঁ হালাল ফুড পাওয়া যায়, এখানে কিছু স্পেসিফিক কিছু গ্রোসারি শপ আছে, সেখানে হালাল ফুড গুলো পাওয়া যায়। আপনার কোর্স কত দিনের? এই নার্সিংটা 4 বছর? হ্যাঁ এটা 4 বছর। এটা গভর্নমেন্টের মাধ্যমে, এই যে বাংলাদেশে যেমন এমবিবিএস পরীক্ষা হয়, এখানে আপনাকে 4 সেমিস্টার করার পরে আপনার গভর্নমেন্ট থেকে পরীক্ষা নেওয়া হবে। ওইখানে প্রতি
5,000 জনের মধ্যে মাত্র 30 জনকে নেওয়া হয়। হায় হায়। তো তো ওইটা পাস করতে পারলে এরপরে আপনাকে মেইন প্র্যাকটিক্যাল, যেটা আমি এখন করতেছি, সেটা আপনাকে দিই। তার মানে হচ্ছে ভালো করে পড়াশোনা করতে হবে, আদারওয়াইজ তো এটা পাস করা তো ইম্পসিবল। না না, এটা পাস করা ইম্পসিবল। প্লাস এটা যে আপনি পাস না করলে আপনি সেকেন্ড বার টাইম পাবেন, এরপর আর টাইম পাবেন না, বাট এটা কোনো রিফান্ড নাই। আর আপনার এর মধ্যে যদি আপনার ভিসার ভ্যালিডিটি চলে যায়, তো চলে গেলেই আপনি আর পারবেন না। তার বাট মানে এটা একটা রিজন, এটা জি। একটা কন্ডিশন হচ্ছে যে আপনার ইউএসএ আসার উইদিন 2 ইয়ার্স এর মধ্যে আপনার এক্সামটা দিয়ে পাস করতে হবে। এমন আছে যে আপনি কিছু করে ঘুরাঘুরি করে পরে আপনি ভর্তি হয়ে পারলেন, এটা হবে না। ড্যানিয়েল ভাই, জি স্যার। কি বুঝতেছেন? বিদেশে পড়তে যাবেন, কেমন কষ্ট করতে হবে না হবে না? কষ্ট তো করতে হবে স্যার, সব জায়গায় কষ্ট করতে হবে। সব জায়গায় কষ্ট করতে হবে, ওই মাইন্ডসেটটাই রাখতে হবে। বাইরে পড়তে যাবেন, অবশ্যই কষ্ট করতে হবে। বাইরে পড়ার সময় যেটা ফার্স্ট রিয়েলাইজেশন হবে যে আমার এডুকেশন সিস্টেমের সাথে ওনাদের এডুকেশন সিস্টেমে আকাশ পাতাল পার্থক্য। আমরা যেভাবে খালি পাস করার জন্য পড়ছি বা মুখস্থ বিদ্যা, দেখবেন যে ওই জিনিসটা আর নাই। এখন বেশিরভাগ হচ্ছে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড হয়ে গেছে। এটাই ভালো স্যার। এটাই ভালো ইনফ্যাক্ট অ্যাপ্লাইড সবকিছুই ভালো, প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড হয়ে গেছে। এবং ওইখানে হচ্ছে কি মানে আপনি একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি কিন্তু যাচ্ছেন স্টুডেন্ট ভিসায়, সো আপনার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনার এডুকেশন। আপনার আসলটা কিন্তু ঠিক রাখতে হবে। বাট আনফর্চুনেটলি যেটা হয় যে আমরা ইউকের ক্ষেত্রেও দেখেছি যে আমাদের অনেক স্টুডেন্ট ইউকে যায়, যাওয়ার পর কি করে পড়াশোনাটাকে ওরা সেকেন্ড প্রায়োরিটি দেয়, জবটাকে ফার্স্ট প্রায়োরিটি দেয়, দিয়ে ধুমায় কাজ করে, ইউনিভার্সিটি সেমিস্টার করলো বা ওইখান থেকে চলে গেল আর একটা ইউনিভার্সিটিতে বা কলেজে ট্রান্সফার করছে। তো এই ট্র্যাক রেকর্ড গুলা কিন্তু ইয়েদের কাছে থাকে, এমবাসি বা ইয়েদের কাছে কিন্তু থাকে। যার কারণে ইউকে দেখবেন অনেক ইউনিভার্সিটি কিন্তু বাংলাদেশি স্টুডেন্ট এবং ইন্ডিয়ান এবং পাকিস্তান, স্পেশালি বাঙালি এবং পাকিস্তান, অনেক ইউনিভার্সিটি কিন্তু বাঙালি পাকিস্তানকে নিতে যাচ্ছে না। দেখবেন ওরা সুন্দর করে মেইলে রিপ্লাই দিয়ে দিবে যে এই মুহূর্তে কিছু এই রিজনের কারণে আমরা বাংলাদেশি এবং পাকিস্তানি স্টুডেন্ট নেওয়া বন্ধ রাখছি। কি লজ্জার ব্যাপার বলেন তো, কি লজ্জা। এর ফলে কি হয়, যারা রিয়েল স্টুডেন্ট যে আসলেই পড়াশোনা করতে যাবে, ওই ছেলে বা ওই মেয়েটা একটা ব্যাড এক্সপিরিয়েন্সে পড়ে। একটা মানে টাউটের জন্য যেটা অতিরিক্ত চালাক, ওইটার কারণে যেটা রিয়েল স্টুডেন্ট এরা সাফার করতেছে। জিশান বাসায় গেছেন? হ্যালো, আই থিঙ্ক জিশান আমাদের বাসায় যাবে এখন, বাসায় গিয়ে জয়েন করবে। আচ্ছা, আপনাদের একটু অভিজ্ঞতাটা শুনি। সোফার তো আমাদের দুইটা ফ্রেন্ডের কথা শুনলেন, একজন গ্রিক সাইপ্রাস থেকে জয়েন করেছিল আর একজন নিউ ইয়র্ক থেকে, ও আবার বাসায় ঢুকে হয়তো জয়েন করবে। বাট আপনারা সোফার কি বুঝলেন, কোর্সটা নিয়ে এখন কিভাবে চিন্তা করছেন? যেভাবে হেলায় ফেলায় কোর্সটা করতেছিলেন, কি মনে হয় এভাবে হয়ে যাবে আইএলস, নাকি আরো সিনসিয়ার হতে হবে? কি ফিল করছেন? কারণ একদম প্র্যাকটিক্যাল ডেমো দিলাম, মানে যারা আপনাদের মতো স্টুডেন্ট ছিল হয়তো 4 মাস আগে, 6 মাস আগে, 8 মাস আগে, তারা এখন তাদের যে একটা ড্রিম দেখেছে, তারা সেই ড্রিম ফুলফিল করার জন্য কিন্তু অলরেডি কাজে লেগে গেছে এবং অলরেডি তারা প্রগ্রেস করছে। এই জিশান, আই ক্যান সি ইওর ফোরহেড, দ্য গুড লুকিং গাই। বাবা, আপনার পিছনে এটা কিসের? আপনার ভয়েস শোনা যাচ্ছে না, মাইক্রোফোন। আপনি কোথায়? আপনাকে দেখি আগে। আমাকে আজকে আমার প্রচন্ড হেডেক, আমি ক্যামেরা অফ করে রাখছি। এটা তো আনফেয়ার হয়ে গেল। তাহলে আমি ক্যামেরা অন করলাম, আপনি ক্যামেরা অন করবেন, এটা তো আনফেয়ার হয়ে গেল। এটা আনফেয়ার হয়ে গেল। আচ্ছা, আল ওপেন দ্য ক্যামেরা। আমার এখানে আজান হচ্ছে, আপনারা তো আজান শুনতে পান না, আপনি চাইলে এখান থেকে আজানটা শুনতে পারেন। না, আমার আপনাদের ফোনে অলওয়েজ, আমার ফোনে অ্যাপ দেওয়া থাকে তো। ফোনে অলওয়েজ থাকে। কারণ স্যার, এখানে আসার পর একটা জিনিস রিয়ালাইজ করছি যে আসলে নামাজ ছাড়া আসলে কিছু করা সম্ভব না। সো যেখানে যখন থাকি চেষ্টা করি যে অন্তত ফরজ নামাজটা যাতে আদায় করা যায়। কারণ এটা ছাড়া আপনার লাইফে সবকিছু চললে দেখবেন কোনো না কোনো জায়গায় হয়তো একটা কিছু আটকে আছে।
খুবই 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 দামি কথা বলছেন, খুবই দামি কথা বলছেন, মাশাআল্লাহ, কারণ খুবই কারণ দামি কথা বলছেন, খুবই রিজিকটা দামি। যেখান থেকে আসে সেখানে জিনিসটা যদি আমি বন্ধ করে দিই তাহলে তো আমার রিজিকে বরকত আসলো না। তো এই জিনিসটা মাশাআল্লাহ, থেকে রিয়েলাইজ মাশাআল্লাহ। করে ভাবলাম যে না, যেটাই হোক আর দরকার হলে আমি আমার 1 আওয়ার আমি আমি টাকা না নিব সমস্যা নেই, বাট আমার ব্রেক লাগবে। আমি বলে দিছি যে আমার নামাজের সময় আমার অন্তত হলো 10 মিনিটস এর ব্রেক লাগবে, এন্ড দে রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, এন্ড আমাকে বলছে যে তুমি যে কোনো সময় তুমি নামাজ পড়তে পারো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর এটা গুড। কি, এটা হচ্ছে আমার খাটের সামনের সাইড। আপনি তো দেখি নিউ ইয়র্কে পুরো রাজা বাদশার মতো আছেন দেখা যাচ্ছে। না, রাজা বাসার মতো না, হ্যাঁ, হ্যাঁ। ভালো লাগছে এটা তাই নিছি। যে খাট দেখাইতেছেন আপনি, এ তো পুরা রাজা বাদশাদের মতো খাটের অবস্থা। আমাদের খাট হচ্ছে ভাঙাচোরা খাট, ঘুনে খাওয়া খাট। এসব বললেন না, আমি আপনার খাট দেখছি, ঠিক আছে, এসব বললেন না। বাই দ্য ওয়ে, জিশান হচ্ছে মানে আমার জি। বাসায়ও আসছে। আমার ছেলে মেয়ে হচ্ছে জিশানের বিগ ফ্যান। আমার ছেলে মেয়ের জন্য ও হচ্ছে পাখি আঙ্কেল। হ্যাঁ, কারণ জিশান হচ্ছে বার্ড লাভার। ও পাখি টাখি আগে নিজেও পালতো, আবার ও একটু কমার্শিয়ালি বিক্রি টিক্রি করতো। সো আমার বাচ্চাদেরকেও পাখি গিফটও করছে। ওই পাখি আবার বাচ্চাও দিছে, সেখান থেকে আরো অনেকগুলো পাখি হয়েছে। সো ওকে দেখলেই হচ্ছে আমার ছেলে দৌড়ায় যে পকেটে খুঁজতো যে পাখি আছে কিনা। তারপর ওকে যখনই গল্প টল্প বলি, ওর নাম যদি কখনো আসে, তো আমার ছেলে জিজ্ঞেস করে ও কি আমেরিকায় যে পাখি বিক্রি করতেছে। তা হচ্ছে হ্যাঁ, ও আমেরিকায় গিয়ে ও পাখি বিক্রি করতেছে। সো ইয়া, সো জিশান, জি। নার্সিং এ যদি কেউ পড়তে চায়, এটা ক্যারিয়ারের জন্য কেমন হবে কি, আমার যদি একটু আপনার থটস যদি একটু শেয়ার করেন। অ্যাকচুয়ালি এক একজনের তো এক এক রকমের পার্সপেক্টিভ থাকে, এক একজনের এক এক রকমের পয়েন্ট অফ ভিউ থাকে। তো সেখান থেকে দেখতে গেলে নার্সিং আমি কেন পছন্দ করছি, এর একটা কারণ হচ্ছে যে নার্সিং হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনি বর্তমানে আপনি জানেন হয়তো যে জব একটা ক্রাইসিস আছে ওয়ার্ল্ড ওয়াইড। না, না একটা কোনো দেশ নির্দিষ্ট কোনো একটা স্পেসিফিক দেশে না, বরং হচ্ছে যে কোনো দেশেই আপনার একটা জব ক্রাইসিসের একটা জিনিস থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি ভাবলাম আমি ইউএসএ তে পড়তেছি, এখানে শুধু আমি একটা বাংলাদেশি না, এখানে ওয়ার্ল্ডের 196 কান্ট্রিজ এর স্টুডেন্টরা এখানে আসতেছে, ওরা পড়তেছে, ওরা চেষ্টা করতেছে আমার মতনই ঠিক সেম মাইন্ডসেট নিয়ে যে আমি এখানে কিছু করব, এখানে আমি অন্তত আমার এডুকেশন লেভেলটা অন্তত আমি এখানে সেটেল করব। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে অনেকে সিএসসি নিচ্ছে, অনেকে আবার দেখা যাচ্ছে মাইক্রোবায়োলজি বা যেসব আদার টেকনিক্যাল সাবজেক্ট গুলো আছে সেগুলো নিচ্ছে, সিভিল ইঞ্জিনিয়ারিং বলেন বা ইকোনমিক্স, ম্যাথামেটিক্স, বিবিএস সাবজেক্ট গুলো নিচ্ছে। তো এগুলোতে না কম্পিটিশনটা বেশি থাকে। লাইক একটা প্লেসের জন্য অনেকগুলো দেশের মানুষ, বাংলাদেশে কি হয়, বাংলাদেশের মানুষই হয়তো যারা টপ লেভেলের ট্যালেন্টেড তারা হয়তো ক্যান্ডিডেট হিসেবে ভালো একটা প্রেফারেন্স পায়, প্রায়োরিটি পায়। বাট এখানে হচ্ছে যে পুরো পৃথিবীর সব মানুষ এসে একটা জায়গায় থাকে, ওদের থেকে সিলেক্ট করা হয়। সো আমি মনে করছি এই জিনিসটা খুব একটু হার্ড হয়ে যায় একটা জব ক্যান্ডিডেটের জন্য। সেই জন্য ভাবলাম যে আমার এমন কোন একটা ওয়ে খুঁজতে হবে যেখানে আমার কম্পিটিশন কম বাট আমার পোটেনশিয়াল বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে মেডিকেল সেক্টরটা একটা ভালো একটা চুজ হইতে পারে, কারণ এখানে আমি সিএসসি আমি বাংলাদেশ থেকেও পড়তে পারতেছি, সিএসসি আমি আহ, যে কোনো ইউনিভার্সিটি থেকে পড়তে পারতেছি, আমি ইউএসএ থেকেও সিএসসি পড়তে পারতেছি। বাট দ্য মেডিকেল অ্যান্ড নার্সিং সিস্টেমটা ডিফারেন্স কেন, কারণ আমি অন্য কোনো ইউনিভার্সিটি থেকে মেডিকেল নার্সিং পড়তে পারবো না, আমাকে একটা ওয়ে দিয়েই যাইতে হবে। সো এখানে সবাই ঢুকতে পারে না। সো এখানে কম্পিটিশনটা খুব কম থাকে, আর এটার পোটেনশিয়ালটা বেশি থাকার কারণে আমি আমার জবটা তাড়াতাড়ি পাইতে পারি। সো আমি এই থিঙ্কিং নিয়ে আর ছোটবেলা থেকে ইচ্ছে ছিল আমি মেডিকেল সাইডে কিছু করবো, কজ আমি আমি যখন বাংলাদেশে থাকতে এক্সাম দিছি আমি 1.25 এর জন্য আমি সরকারি মেডিকেলে চান্স পাইনি। তো ওখান থেকে ওটা খুব ছিল যে না, আমি এখানে পাইনি তো কি হইছে, আমি আরো বড় জায়গায় যাই কিছু করার চেষ্টা করবো। তো ওই পয়েন্ট অফ ভিউ থেকেই ভাবছি যে মেডিকেল নিয়ে কিছু করা যাক। So, ওইখান থেকে আসলে এই চিন্তা ভাবনাটা আসা। ভেরি নাইস, ভেরি ভেরি গুড, ভেরি ওয়েল পুট। সো এটা কি সেমিস্টার ওয়াইজ 6 মান্থস? এটা সেমিস্টার ওয়াইজ 6 মান্থস, বাট এটার আগে আপনাকে অ্যাজ আই মেনশন দ্যাট
আপনাকে প্রথমে এনরোল করতে হবে। এনরোল করার পরে আপনাকে আর এখানে মেইন জিনিসটা হচ্ছে আপনি যখন নার্সিং এ ভর্তি হবে তখন আপনার আইএলটিএস, ডুওলিঙ্গো, টোফেল ডাজেন্ট ম্যাটার। আপনি কি করে আসছেন 8% 9% ডাজেন্ট ম্যাটার। ওরা আপনাকে আলাদাভাবে আবার ইএসএল টেস্ট নিবে। ওরা আপনাকে আবার আইএলটিএস এর মতো করে আবার টেস্ট নিবে। ওখানে যদি আপনি পাস করেন তাহলে আপনি মেইন প্রোগ্রাম ইনলোড করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। সো আপনি দেশে থেকে কি করে আসছেন ওরা এটা ডোন্ট কেয়ার, ওটা ওরা দেখেই না। যেমন আমাকে আমাকে আমি বাংলাদেশ থেকে আইএলটিএস দিয়ে আসছি, ডুওলিঙ্গো দিছি, এখানে এসে আমি আবার এক্সাম দিছি। তারপর আমি এনরোল করছি, এনরোল করার পরে আমার 3 সেমিস্টার যাওয়ার পরে আমি এক্সাম দিছি। আর আলহামদুলিল্লাহ স্যার আমি 30 জনের মধ্যে 10ম হইছি, লাইক 5,000 জনের মধ্যে। তো এরপর হচ্ছে যে আমি এখানে আমি প্র্যাকটিক্যালি এনরোল করছি। এখন আমার ভার্সিটি থেকে আমার মেডিকেল গুলোতে বেশি দৌড়াতে হচ্ছে, কারণ এটা বুঝতে আমার পারছি। সব লাইক সবকিছু প্র্যাকটিক্যালি শেখানো লাগতেছে। আমি গত রিসেন্ট 1 মান্থে আমি 21টা সার্জারি দেখছি আমার সামনে 21টা করা হয়েছে। সার্জারি? 21টা সার্জারি, ব্রেন সার্জারি থেকে শুরু করে হার্ট ব্লক, হার্টের রিং পরানো থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং। মাই গুডনেস। সো ইভেন অভিজ্ঞতা কেমন আর ছিল? জি। প্রথম খারাপ লাগতো, কজ প্রথম হচ্ছে পোস্টমর্টম করতে। আমি ইভেন পোস্টমর্টমের সবকিছু নিজের হাতে ধরতে হয়েছে, লাইক ফুসফুস, কিডনি, ইচ এন্ড এভরিথিং নিজের হাতে ধরে ধরে এগুলা দেখতে হয়। কাজ এখানে একটা অনেকে থাকে, অনেক ফোবিয়া থাকে, অনেকের ব্লাড ফোবিয়া থাকে। তো এগুলা একটু কাটানো একটু কষ্ট হয়েছে। পরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। পরে ভাবছি এগুলা গন্ধগুলা নাকে আর লাগে না। আগে প্রচুর তীব্র একটা বাজে গন্ধ লাগতো, কারণ মানুষের শরীর যখন কাটে, আমি জানি না একটা সেন্সিটিভ কথা নাকি, বাট মানুষের শরীর যখন কাটে খুবই ব্যাড, অন্যরকম একটা স্মেল আসে। তো আচ্ছা এগুলো অনেকে সহ্য করতে পারে না, লাইক আমি মাঝে মাঝে তো বমি হয়ে যাবে এরকম অবস্থাও হয়ে গেছিল। আচ্ছা। ওকে। সবচেয়ে ক্রিটিক্যাল কোন সার্জারিটা ছিল? ব্রেন সার্জারি। ওইখানেও ছিলেন আপনি? হ্যাঁ, ওখানে ছিলাম। লাইক মাই আমি 21টা গুডনেস। সার্জারি, এখন পর্যন্ত আমি 35টা দেখছি, বাট আমি লাস্ট মান্থে আমি 21টা সার্জারি দেখছি। এবং আগামী নেক্সট 2 উইকসে আমার 5টা সার্জারি আছে আরো। আচ্ছা আচ্ছা, এখানে কি সব স্টুডেন্টদেরকে দিয়ে দেখায়, ডক্টর বড় ডক্টররা পারফর্ম করে এবং আপনারা কি হ্যাঁ, নোটস নেন এরকম কিছু? নোটস নেই, প্লাস হচ্ছে তাদের কিভাবে কি করে না করে সবকিছু এ টু জে অবজার্ভ করতে হয়। কারণ এরপরে আমাদের এটাতে আবার হচ্ছে আইটেম দিতে হয়, কি কি দেখছি না দেখছি সবকিছু ইয়া করতে হয়। বুঝতে 3 পারছি। সপ্তাহে উইকলি 4 দিন ক্লাস থাকে, 2 দিন থাকে হচ্ছে ওটির ওটির প্র্যাকটিক্যাল, আর 2 দিন থাকে আইসিইউর মধ্যে। আইসিইউর যে ক্রিটিক্যাল পেশেন্ট গুলো আসে ওদের কি করতে হয় না করতে হয়, ইচ এন্ড এভরিথিং এগুলো দেখতে হয়। আর একদিন ভার্সিটিতে ক্লাস থাকে, যেটার জন্য হচ্ছে যে সাইকোলজি, ইংলিশ, এগুলোর জন্য যে আলাদা সাবজেক্ট গুলো আছে সেগুলো ওই দিন পড়ানো হয়। বাঙালি স্টুডেন্টরা ওভারঅল কি করছে, নট জাস্ট ইয়োর ফিল্ড, ওভারঅল বাঙালি স্টুডেন্টের কি অবস্থা, ওরা কেমন পারফর্ম করছে? বলতে গেলে স্যার, এখানে যারা আসে ওরা একটু ওয়েল পারফর্ম করেই আসে। তো ওরকম করে হাইলাইট করার মতো কিছু থাকে না। সো বেসিক্যালি সবাই আলহামদুলিল্লাহ ভালোই করতেছে। আর লাইক আমার ডিপার্টমেন্টে 3 জন বাঙালি আছে, আর আচ্ছা কেউ নাই। সো বাঙালিটা কম, ইদানিং কমে গেছে, লাইক লাস্ট 2 or 3 ইয়ার্স খুবই কমে গেছে বাঙালি। বিকজ এখন ওই আপনি যেটা মেনশন করছিলেন যে আহ, অনেকে আছে যে কিছুক্ষণ আগে যেটা মেনশন করলেন যে অনেকে আছে পড়ালেখা করতে এসে কাজটা করতেছে। তো এটা একটা বিগ একটা ইস্যু হয়ে গেছে বর্তমানে। তো এর জন্য আসলে মানুষজন বেশি পড়ালেখা কন্টিনিউ করতে পারতেছে না, ওই কেস করতেছে, অ্যাসাইলেন্ট করতেছে, এগুলো করে করে যতদিন থাকা যায় ওদের ইন্টেন্সিটি থাকে কি, আমি টাকা কামাবো, টাকা কামায় হয় চলে যাবো, এই ইন্টেন্সিটি থাকে। বাট এটার জন্য আমাদের বাংলাদেশের একটা ব্যাড রেপুটেশন তৈরি হতেছে। বুঝতে পারছি জিশান, বুঝতে পারছি। এখন আপনি আপনার তো ওইখানে মধ্যে 5টা 5:30 বাজে, আপনি ঘুমাবেন কখন? আমি ঘুমাবো না, আমি একটু পরে আবার ভার্সিটিতে যেতে হবে। আপনি তাহলে ঘুমাবেন কখন? আমি ঘুমাবো আগামীকালকে লাইক বিকাল 5টার দিকে ঘুমাবো। So, টানা জেগে থাকবেন কতদিন? আমি আমি এই টানা 4 দিন জেগে থাকছি, এগুলো আমার জন্য কোনো ব্যাপার না। আচ্ছা, সে পড়াশোনার কাজেই? পড়াশোনা করে যে ভার্সিটিতে যাওয়া আসা, তারপর আবার মাঝে মাঝে কাজে যাইতে হয়, কারণ একটা ছাড়া তো একটা চলে না। আই উইশ আইএলটিএস যদি কেউ এরকম ডেডিকেশন দেখাইতো,
আমি দেখাই নেই, এটা কি বললেন আপনি? আমি কি দেখাই নেই? না, আপনি দেখাইছেন। ওকে, হ্যাঁ, আপনি দেখাইছেন। আমি জেনারেলি সব স্টুডেন্টকে বলতেছি যে আমরা তো স্টুডেন্টদেরকে অনেক বোঝানোর চেষ্টা করি যে একটু অ্যাটলিস্ট 4 আওয়ার্স করে পড়ো, অনেক পড়তে হবে না। আমাদের এখানে প্রচুর এইচএসসি স্টুডেন্ট থাকে, অনেক ডিফারেন্ট স্টুডেন্ট থাকে, সিনিয়র কিছু স্টুডেন্ট থাকে। আমরা বলি কি যে অ্যাটলিস্ট যারা এইচএসসি থাকে তাদেরকে বোঝায় যে আপনারা কতগুলো সাবজেক্ট পড়ে পরীক্ষা দিয়ে পাশ করে আসছেন, অথচ এখানে খালি একটাই সাবজেক্ট, দ্যাট ইজ ইংলিশ। এবং এই ইংলিশটা কিছুই না, আপনি কি সকালে 2 ঘন্টা, সন্ধ্যায় 2 ঘন্টা বা রাতে 2 ঘন্টা, মাত্র 4 ঘন্টায় পড়েন এবং একটা কনসিস্টেন্ট পারফরমেন্সের ভিতর থাকেন 1 থেকে 1.5 মাস, হাইস্ট গেলে 2 মাস। যদি বেসিক দুর্বল থাকে বেসিকটা 1 মাস করে নেন, বেসিকটা 1 মাস করে নিয়ে আর 2 মাস থেকে 2.5 মাস আপনি আইএলটিএসটা করেন, ইউ আর গুড টু গো। ওকে, সেখানে আপনার এই কথাটা খুব ভালো লাগছে যে সে এখন নার্সিং এ আছে জিশান, এবং সে বলেছে যে আমার এমনও হয়েছে যে অলমোস্ট আমি 3 to 4 নাইটস আমার প্রপার ঘুমাইতেই পারি নাই, পড়াশোনার কাজে ব্যস্ত ছিল। রাইট, সো ইয়া, হার্ড ওয়ার্ক পেইজ অফ, করতে হবে, কিছু করার নাই। বাইরের লাভ কষ্ট, পড়লে আরেকটা কষ্ট জিনিস করলে কিন্তু রিওয়ার্ড আছে। যে আইএলস যে ইংলিশ জানা আর আইএলস জানা কিন্তু এক না। তো অনেকে জি, ভাবে যে আরে আমি তো ইংলিশ জানি, যে এই আমি করে ফেলবো, এটাই করে ফেলবো, বাট ওদের যখন একটা মক দেওয়া হয় ওরা হুম সেখানে 4.5ও পায় না। এটা হুম আপনি হয়তো এক্সপিরিয়েন্স অনেক করছেন, কজ আপনি অনেক মকের খাতা দেখেন, আপনি এটা নিশ্চয়ই জানেন। তো এই জিনিসটা দিকে দেখতে গেলে আর যখন কেউ অ্যাব্রোডে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করে, তখন আইএলটিএস দিলে যে সে বিদেশ চলে যাবে, এই থিঙ্কিংটা থেকে যত তাড়াতাড়ি বের হইতে পারবে সে তত তাড়াতাড়ি আমি মনে করি যে কোনো একটা ডেস্টিনেশনে যাইতে পারবে। বিকজ আইএলটিএস জাস্ট একটা ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, দ্যাটস ইট, আর কিছু না। এটার আপনি একটা আইএলটিএস যা শুধু হচ্ছে আপনার ভার্সিটির জন্য কাজে লাগবে, এছাড়া আপনারা আইএলটিএস আর কোথাও দেখতে চাবে না। অনেকে ভাবে যে আইএলটিএস দিলে সবকিছু হয়ে যায়, বাট আইএলটিএস এর আগে আপনি যদি আসলে বিদেশে যাওয়ার জন্য, অ্যাব্রোডে যাওয়ার জন্য ডিটারমেন্ট থাকেন, আপনার ব্রেনকে আগে সেট করতে হবে আমি কি স্ট্রাগল নেওয়ার মতো এবিলিটি কি আমার আছে নাকি। কারণ আপনি যাইতে পারবেন, আপনার কাছে টাকা আছে, আপনি অবভিয়াসলি যাইতে পারবেন, কিন্তু আপনার যে সার্ভাইভ করার এবিলিটিটা সেটা যদি না থাকে, আপনি বেশি দিন টিকতে পারবেন না, আপনি যে জায়গাতেই যান। তো এই জিনিসটা স্টুডেন্টরা অবশ্যই মেক শিওর করা উচিত যে আমি স্ট্রাগলটা, আমি আমার যে যেটার জন্য যাচ্ছি সেটার জন্য আমি কতটুকু ডিটারমাইন্ড, আমি কি আসলে এটার ব্যাপারে সিরিয়াস নাকি, নাকি আমি জাস্ট শুধু আমার মন চাইছে আমি অ্যাব্রোডে পড়বো, সো কল্ড যেটা আছে শো অফ এর জন্য আমি অ্যাব্রোডে যাব। এরকম চিন্তা ভাবনা থাকলে আমি মনে করি যে দেশে কিছু করলে আরো ভালো কিছু করা যায়। এটা ফ্রম মাই ওপিনিয়ন। এখন কার কি পয়েন্ট অফ ভিউ সেটা জানি না, বাট এরকম অনেক আমি দেখছি। আমি না, এখানেই কিন্তু আমি এখানে একটা ব্যাপার আছে জিশান, কাছে এনভায়রনমেন্ট ম্যাটার্স। আপনি দেখবেন যে হার্ড ওয়ার্কের ডেফিনেশন কিন্তু আপনার কাছে চেঞ্জ হয়েছে যখন আপনি দেশের বাইরে গেছেন। আই এম প্রিটি শিওর মাহফুজও এগ্রি করবে, আমাদের যে ফ্রেন্ড আছে মাহফুজ এখন সাইপ্রাস থেকে, ও এগ্রি করবে। আমরা যখন বাংলাদেশে থাকি আমাদের সবকিছু মোরলেস রেডিমেডই থাকে, বাসায় গেলে আম্মা খাবার রেডি করে রাখছে, তাদের কাছ থেকে টাকা নিয়ে খরচ করতেছি। হ্যাঁ, বাপ মার ঘাড়ে কিন্তু আমরা চড়ে কিন্তু আমরা আমাদের লাইফ লিডটা করি, এবং যতটুকু এফোর্ট দিচ্ছি মনে হচ্ছে যে আমরা অনেক এফোর্ট দিচ্ছি, অনেক কিছু করি। বাট যখন ইউ আর অন ইউর ওন, যে আপনার ডানেও কেউ নাই বামেও কেউ নাই, প্রত্যেকটা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, এবং আপনাকেই সবকিছু, আপনার একটা ডিসিশনের উপর ডিপেন্ড করতেছে আপনার আপনার লাইফ এন্ড এভরিথিং। তখন দেখবেন যে তখন কিন্তু তখন লাইফটা ডিফারেন্ট। এবং যখন আমরা দেখেছি যে আমিও যখন আপনাদের স্টেজে ছিলাম বা আমার একটু বাইরে যাওয়ার সৌভাগ্য হয়েছিল, তখন আমি দেখেছি যে হার্ড ওয়ার্ক কাকে বলে, কত প্রকার ও কি কি, এইটা আসলে যারা বাইরে গেছে তারাই আসলে উপলব্ধি করছে। বাংলাদেশে আমাদের ছেলে পেলেকে আমরা যতই বুঝাই, ওদের কাছে মনে করে যে 3-4 ঘন্টা করে পড়াশোনা করছে, ওহো অনেক হার্ড ওয়ার্ক করে ফেলছি। ধারে কাছে নাই, আপনাদের মানে ধারে কাছে নাই। হার্ড ওয়ার্কের ডেফিনেশনই অন্যরকম। আমি নিজেও 3টা করে জব করতাম, 3টা করে জব করেও ধরেন আমার ইউনিভার্সিটি খরচ 30% তুলতে আমার অনেক কষ্ট হয়ে যেত। সো আমার থেকেও কি এফোর্ট দিচ্ছে না স্টুডেন্ট? আমি এরকমও দেখেছি যে মাত্র 2-2.5 ঘন্টা 3 ঘন্টার জন্য হোস্টেলে এসে ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠেই কোনো মতে ফ্রেশ ট্রেশ হয়ে দৌড়, দৌড়, জব টপ করে টরে বাসায় আসতেছে, অ্যাসাইনমেন্ট করতেছে, রাত জেগে পড়তেছে, পরদিন সকালে ইউনিভার্সিটি যাচ্ছে, আবার একটু রেস্ট নিয়ে আবার জব। সো টাফ একটা সার্টেন টাইম আপনাদেরকে কিন্তু এই স্ট্রাগল দিয়ে যেতে হয়। জিশান, আপনি আপনি কি মনে করেন, কিছু অ্যাড করতে চান কিনা? না, আপনি যেটা বলছেন সেটা 100% এগ্রি করি, বাট হচ্ছে আপনি যে ডিটারমাইন্ড ছিলেন এটা কিন্তু সবার মধ্যে থাকে না। এটা একটা
বিষয়। লাইক আমি যেটা বললাম যে অনেকে আছে যে আমি যাবো জাস্ট পড়ালেখা করে চলে আসবো, অনেকের মাইন্ডসেট এটা থাকে। ওরা এই স্ট্রাগলটা কি আসলে এটা ওখানে যে ফিল আপ করতে যখন এটা রিয়েলাইজ করতে পারে, তখন আর হয়তো অনেকটা দেরি হয়ে যায়। আর না হয় সে এই রিয়েলিটি থেকে আসলে দূরে সরে আসতে চায় যে না আমি পারতেছি না, কারণ সবাই মেন্টালিটি সবার মনোবল এক থাকে না। আপনার মতো অনেকেই আছে যারা অনেক হার্ড ডিটারমেন্টেড থাকে, তাদের জন্য পসিবল। বাট বর্তমানে যে সিচুয়েশন হয়ে গেছে না স্যার, লাইক আপনি টাকা থাকলে আপনি পড়তে পারতেছেন, টাকা না থাকলে পড়তে পারতেছেন না, ঠিক সেম সিচুয়েশন। এন্ড ব্যাকআপটা না থাকলে আরো খুবই বাজে অবস্থা হয়ে যায়। বিকজ আমি অনেক অনেক স্টুডেন্ট দেখছি যারা পড়ালেখা করতেছিল, রানিং করতেছে সাকসেসফুলি, বাট একটা টাইমে যখন ওদের রেজাল্ট আস্তে আস্তে ড্রপ হচ্ছে, ওদের স্কলারশিপ কিন্তু কমে যাচ্ছে, তখন ওরা ওই টিউশন ফিটা আর ম্যানেজ করতে পারতেছে না। তখন কি করতেছে, ওরা অ্যাসাইনমেন্ট করে দিচ্ছে, কেস করতেছে, আউট অফ স্ট্যাটাস চলে যাচ্ছে। সো ওই দিক দিয়ে দেখতে গেলে দেখা যাচ্ছে যে খুবই হার্ড হয়ে যাচ্ছে বর্তমানে সিচুয়েশন গুলো। আর দিনে দিনে জিনিসগুলো এক্সপেন্সিভ এত বেশি হয়ে যাচ্ছে সবকিছুর, যে কভার আপ করা একার জন্য খুবই কষ্ট হয়ে যায়। যেটা আগে খুবই ইজিলি করা যেত, এখন সেটা করা যাচ্ছে না। বাট আমি আপনার কথার সাথে 100% এগ্রি করি স্যার, কারণ সিচুয়েশন মানুষকে অনেক কিছু শেখায়। আপনি একটা জিনিস প্র্যাকটিক্যালি না করলে কখনো বুঝতে পারবেন না যে এটার কিরকম ফিল হয়। মানুষের বলা কথা অনেক কিছুই বোঝা যায়, বাট এটা ফিল করা যায় না। যখন এটা আপনি রিয়েলিটি ফেস করবেন, তখন আসলে জিনিসটা বোঝা যায়। সো আমি আপনার সাথে 100% এগ্রি করি এই জিনিসটা। ওকে, সো জিশানকে ছেড়ে দেই, মাহফুজকে ছেড়ে দিব। সেই দুইজন দুনিয়ার দুই প্রান্ত থেকে জয়েন করছে। আমার এখানে হচ্ছে এখন 4:20 বাজে, জিশানের ওখানে কটা বাজে? ভোর কত? 5টা। ভোর 5টা। জিশানের ওখানে ভোর 5টা বাজে। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ জিশান, এন্ড থ্যাংক ইউ সো ভেরি মাচ মাহফুজ। আমি আসলে আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা এত ব্যস্ততার মাঝে এখানে আসছেন, একটা ভালোবাসা থেকেই বা দায়িত্ববোধ থেকেই আসছেন। খুব ভালো লাগলো আপনাদেরকে দেখে। দিগন্ত, তারপর মাহফুজ, জ্যাসি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন কিন্তু। এনি কোয়েশ্চেন, এনি সর্ট অফ কোয়েশ্চেনস? ভাই আমি একটা সাজেশন চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আহ, বাহিরের দেশে এই বিবিএ বা আইটি সাবজেক্ট বাদ দিয়ে এক্সট্রা ভালো সাবজেক্ট গুলা কি আছে যেগুলো নর্মালি বাংলাদেশের ছেলেরা করে না, যে এই লাইনে আমরা করতে পারি। এরকম একটা আইডিয়া আমি খুঁজতেছি, বাট পাচ্ছি না যে এই সাইডে গেলে ভালো হয়। আমি ট্রেডিশনাল কোনো স্টাডির মধ্যে থাকতে চাচ্ছি না, এরকম কোনো সাজেশন কি দেওয়া যায়? এটা তো আসলে এক একটা দেশের এক একটা সাবজেক্টের খুবই ভালো একটা ডিমান্ড থাকে। এখন কেউ যদি চিন্তা করে যে আমি সেই দেশে পড়ালেখা, সেই দেশে আহ, অন্য কোনো একটা ব্যতিক্রম একটা সাবজেক্ট নিয়ে পড়ালেখা করে সেখানেই আমি সেটেল হওয়ার চিন্তা ভাবনা আছে, সেটা একটা জিনিস। আবার অনেকে চিন্তা ভাবনা করে আমি বাইরে থেকে পড়ালেখা করে বাংলাদেশে এসে কিছু করব, সেটা একটা ভিন্ন জিনিস। সো সেক্ষেত্রে আপনি যেহেতু বলতেছেন যে একটু ব্যতিক্রম ধর্মী, সেক্ষেত্রে সাইকোলজি একটা ভালো একটা চয়েস হতে পারে। বা হচ্ছে যে ক্রিমিনাল ল, বা সেই যে দেশে পড়তে যাবেন সে দেশের লর উপরে যেসব পড়ালেখাগুলো আছে সেগুলো যদি আপনি পড়ালেখা করেন, বা তাহলে আপনি ওই দেশের গভর্নমেন্টের যেসব জব গুলো বা গভর্নমেন্ট যেসব সেক্টর গুলোতে আছে সেগুলোতে ভালো করতে পারবেন। যেগুলো হচ্ছে একদম স্পেসিফিকলি আলাদা থাকে, যেগুলো আপনি চাইলেই করতে পারবেন, আর এগুলো সহজে কেউ নেয় না, লাইক ফিলোসফি, তারপর হচ্ছে সাইকোলজি। এইসব জিনিসগুলো যদি আপনি চেষ্টা করেন, তাহলে আপনি এগুলো ভালো করতে পারবেন। আর আপনি যখন কোনো একটা দেশে যাবেন, আপনি গেলে অটোমেটিকলি বুঝতে পারবেন ওই দেশে কোন জিনিসটার ব্যতিক্রম ধর্মী ডিমান্ড আছে। লাইক মানুষ যায় না, সব মানে কি মানুষ চায় না, কিন্তু মানুষ ওইটার প্রতি খুবই আকৃষ্ট থাকে। ওইটা আপনি যে দেশে যাবেন সে দেশে আহ, এক এক রকমের এক এক কালচার অনুযায়ী হয়তো। বাট আমি বর্তমানে মনে করি সাইকোলজি, ফিলোসফি এগুলোর প্রতি মানুষ একটু বেশি ইন্টারেস্টেড হয়, আপনি যদি ব্যতিক্রম ধর্মী সাবজেক্ট চান তাহলে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, কারণ এখান থেকে তো আসলে বোঝাটা একটু মুশকিল। জি, আর আপনি যেই এখান দেশে থেকে অন্য কোনো দেশের কোনো কিছুই বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ওই দেশে রিচ আউট না করতে পারতেছেন। থ্যাংক ইউ, এটাই জানার ছিল। জি, আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি মাইমুনা আক্তার। আসলে আমারও একটু আপনার থেকে একটু গাইডলাইন দরকার ছিল, কজ আমিও নার্সিং কমপ্লিট করেছি।
জি। বিএসসি নার্সিং এবং হচ্ছে গিয়ে আমি মাস্টার্স করেছি পাবলিক হেলথ থেকে। আচ্ছা। তো মানে আপনার কথা শুনে আসলে মানে আমার এখন রিয়ালাইজেশন হচ্ছে যে আসলে আমরা যেভাবে নার্সিং পড়েছি এটা টোটালি ডিফারেন্ট। মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি কিছুই পড়িনি। না আপনি যেভাবে বললেন যে আপনারা ডিফিকাল্ট হচ্ছে কিছু গিয়ে টার্ম দিতেছেন, তারপর হচ্ছে এগুলো বেসিক্যালি আমাদের দেশের হচ্ছে গিয়ে মেডিকেল স্টুডেন্টরা করে। এবং আপনি যে বললেন যে আপনি ওটিতে গিয়েছেন বা আপনাদের আইসিইউতে দেওয়া হয়। আমরা তো বছরে একবার গভর্নমেন্ট প্লেসমেন্ট পাই। তো সেটা তো আইসিইউ তো মানে দূরের কথা। মানে কোনো মানে ক্রিটিক্যাল ইয়াতেই আমরা যেতে পারি না। তো ভাই আমি একটু সাজেশন চাচ্ছি যে যেহেতু আমার মাস্টার্স অলরেডি একটা করা হয়ে গেছে পাবলিক হেলথ এর উপর। আ তো আমার কি হচ্ছে গিয়ে মানে ডাবল মাস্টার্স এর জন্য কি মানে আসলে ক্যাপাবল হবে? বা মানে নার্সিং এ যাওয়াটা বেটার হবে নাকি পাবলিক হেলথ এ? কারণ আমি জিনিসটা এখন এটা কম্বাইন্ড করে ফেলেছি। আচ্ছা, এটা কি আপনি বাংলাদেশের কথা বলতেছেন নাকি অ্যাব্রোডে যে পড়ালেখার না কথা বলতেছেন? বাহিরের যদি আমি চিন্তা করি। আচ্ছা, আচ্ছা। বাইরে চিন্তা ভাবনা করলে হচ্ছে আপনি অবশ্যই করতে পারেন। কিন্তু এই ক্ষেত্রে আপনার দেখতে হবে কোন দেশ আসলে আপনাকে লাইক হুম, বেশি স্টাডি গ্যাপটা একসেপ্ট করতেছে, বা আপনি আ কোন কোন এটা আপনার এজের উপরে অনেকগুলো দেশ আপনাকে একসেপ্ট করবে। সো সেক্ষেত্রে দেখতে গেলে আপনি অবশ্যই করতে পারেন। কিন্তু আপনি যদি অন্য একটা দেশে নার্সিং করতে যান, অবশ্যই আপনি একটা হিউজ একটা ডিফারেন্স একটা পাবেন, যেটা আপনি বলছেন যে আমি হুম, দেখছি বাংলাদেশে, কারণ বাংলাদেশে ওই হ্যাঁ, ফেসিলিটিস আসলে নাই। আর একটা না। বাংলাদেশে যে একটা নার্সিং যেসব শিখানো হয়, এখানের বেসিকেও তা শিখানো হয় না। আমি বাংলাদেশকে জি, ছোট করতেছি না। আমি জাস্ট শুধু না, রিয়েলিটিটা না, না। বলতেছি। হুম, হুম। যে কারণ এখানে আমার তো আরো অনেক কিছু বাকি এখন আমি জানার, মনে করেন যে ১ম প্রান্তে আমি আসলে এখন বলতে গেলে কিছুই জানা শুরু করিনি। কারণ এত কিছু জানার আছে নার্সিং এ। আর এখানে বলতে গেলে নার্স নার্সদের হেডদের ডাক্তারের থেকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। কারণ একটা নার্স একটা হুম, হসপিটালে 24 আওয়ার্স থাকে। যদিও শিফট চেঞ্জ করে দেওয়া হয়, বাট একটা এখানে অ্যাব্রোড এ যে জিনিসটা হয়, ডাক্তার শুধু আ আ দিনে একবার শুধু আসে ডাক্তার। সব রেকর্ড নার্স থেকে ডাক্তার সংগ্রহ করে তারপর যেসব স্টেপ গুলা নেওয়া হয় সেটা নিতে হয়। হুম, সো এখানে নার্সদের ডিমান্ড সবচেয়ে বেশি। ইভেন কিছু জায়গায় ডাক্তারদের থেকে নার্সরা বেশি সেলারি পেইড হয়। কারণ তাদের সবকিছু বেশি থাকে। সো আপনি obviously করতে পারেন। আপনি যদি আরো একটু ভালো লেভেলের নার্সিং, যেহেতু আপনি বাংলাদেশে অনেক কিছু করে আসছেন। সো আপনি আরো ভালো কিছু করতে পারবেন। আপনি যদি স্পেশালি যেগুলা মেডিকেল সেক্টরে যেগুলো ভালো এব্রোড কান্ট্রি আছে, সেগুলো যদি আপনি ট্রাই করেন তাহলে ভালো কিছু করতে পারবেন। জি ভাইয়া থ্যাংক ইউ। আপনার কথা শুনে আমার মনে হচ্ছে যে আমি ব্যাচেলরের জন্য আবার ট্রাই করি। কিন্তু এতে আমার হিউজ একটা স্টাডি গ্যাপ হয়ে যাবে। জি, যে না আপনি যেখান থেকে আছেন সেখান থেকেই শুরু। মানুষের তো আসলে শেখার কোনো বয়স নেই। যেকোনো সময় থেকে মানুষ শিখতে পারে। আর আপনি যেহেতু বাংলাদেশে অনেক নার্সিং এর জিনিসপত্রগুলো জানেন, আপনার জন্য একটা বেসিক লেভেল থেকে আপনার জন্য জিনিসটা আরো ইজি হবে শিখার। সো আপনি ট্রাই করেন। ট্রাই না করলে বুঝতে পারবেন না জি জিনিসগুলো। ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। একটা সেকেন্ড, তাসিন কবির আছে এখানে? হ্যালো হ্যালো তাসিন। আমাদের সাথে কিন্তু মাহফুজ ছিল ইউক্ল্যান ইউনিভার্সিটি থেকে সরাসরি। আপনি তো ইউক্ল্যানে অ্যাপ্লাই করছেন, আপনার কোনো প্রশ্ন থাকলে মাহফুজের কাছ থেকে ক্ল্যারিফাই করে নিতে পারেন। মাহফুজ কিন্তু নিজে এখন রানিং স্টুডেন্ট ইউক্ল্যান ইউনিভার্সিটি। হ্যালো, আসসালামু আলাইকুম। মাহফুজ ক্যামেরাটা ওয়ালাইকুম অন সালাম। করেন না, আসসালামু একটু দেখি আলাইকুম। চেহারাটা দেখি। এই এই জিশান, মাহফুজরে দেখছিলেন আপনি এটিএমস এ? না, আমি দেখিনি। মাহফুজ আপনার পরে মনে অ্যাডমিশন নিয়েছিল, আপনি আগে আপনি আগে অ্যাডমিশন নিয়েছিলেন। আমি রাফি স্যারের স্টুডেন্ট ছিলাম। ওর হচ্ছে রাফি আরেকজন ছিল আমাদের, রাফি ভাই, ওর স্টুডেন্ট ছিল। বাট মাহফুজের সাথে মানে আমার মনে হয় ২-১টা ক্লাসেই মনে হয় দেখা হয়েছিল। বাট তারপর থেকে স্টিল হ্যাঁ, উই আর হ্যাঁ। ইন টাচ। সো তাসিন হচ্ছে আমার ছোট ভাই। ইনফ্যাক্ট ও সম্পর্কে হচ্ছে আমার শ্যালক। ও বেসিক্যালি ইউক্ল্যান ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছে। বেচারা একটু আপসেট, কাজ হোল প্রসেসটা অনেক কাম্বারসাম, অনেক লেন্দি হয়ে যাচ্ছে, ৫.৫ মাস হয়ে যাচ্ছে। তাসিন কোনো প্রশ্ন থাকলে মাহফুজকে করতে পারেন। আমার আসলে হচ্ছে মেইন কোয়েশ্চেনটা ছিল যে ওখানে ওয়েদারটা নিয়ে আমার কিছু কোয়েশ্চেন ছিল। আমি অনেক জায়গায় দেখেছি যে ওখানে ওয়েদার অনেক ড্রাই, তারপর হচ্ছে অনেক হিউমিড, প্লাস হচ্ছে ৩৪০ দিনের মতনই নাকি গরম থাকে, প্লাস জুন জুলাই মাসের দিকে নাকি পানিও থাকে না ঠিকঠাক মতন।
সো এই প্রবলেমস গুলো আপনি কিভাবে ট্যাকেল দেন? আমি যখন আসছিলাম তখন ফুল সামার চলছিল এখানে। তো সেই সময় আমি যেটা দেখছি যে সামারের মধ্যে আপনার প্রচুর রোদ থাকে। ইভেন বাংলাদেশের থেকে বেশি রোদ থাকে এখানে। এই যে এখন আমি জ্যাকেট পরে আছি, কিন্তু আশেপাশে কিন্তু ভালোই রোদ। তো আর আচ্ছা। সামারের ওই রোদটা আরো বেশি থাকে, কিন্তু অনেক বাতাস থাকে, সব দিকে সমুদ্র, এই কারণে রোদটা ওভাবে গায়ে লাগে না। আর কিন্তু স্কিন ঠিকই পড়ে যায়। আর এই ঠান্ডার দিন এখনো রোদ, বাট এখন ওয়েদার খুব সুন্দর, মোটামুটি অনেক সুন্দর। আর গরমের দিনেও ওয়েদারটা কেমন হচ্ছে, দিনের বেলা যেমন গরম থাকে, রাতের বেলা আবার খুব সুন্দর, মানে ফ্রিজের মধ্যে, নর্মালের মধ্যে আছি এরকম একটা সুন্দর, রাতের বেলা একটা সুন্দর ফিল পাওয়া যায়। কিন্তু আর তাহসিনের ওই কনসার্ন হচ্ছে যে পানির ক্রাইসিস নাকি আছে ওইখানে, এরকম কি আছে কোনো কিছু? পানির ক্রাইসিস বলতে ওই গোসলের পানি যেটা আমরা সচরাচর ইউজ করি ওইটা নিয়ে কোনো প্রবলেম নাই, বাট ওই খাবার পানিটা কিনে আনতে হয় বাইরে থেকে। এখানে ওটা হচ্ছে ওই যে ফিল্টার বলছিলাম, ফিল্টারের মতো, বুঝতে পারছি। অথবা ফিল্টার কিনে নিজে ইয়া করে নেওয়া যায়। আর ভাই এমনিতে হচ্ছে ইউনিভার্সিটির মানে ক্লাসেস যেরকম আমার হচ্ছে অক্টোবরের থেকে, কিন্তু এখন হচ্ছে আমার প্রসিজার ডিলের কারণে হচ্ছে আর কি ডিসেম্বরেও হয়তো আমি যেতে পারবো কিনা শিওর না। সো আপনার সময় কিরকম কোনো ডিলে হয়েছিল, বা কিছু স্টুডেন্ট যাদের মানে ডিলে হয় ওরা এই জিনিসটা আর কি কিভাবে হ্যান্ডেল করে, এটা যদি আপনি একটু বলতে পারতেন। এইখানে মূলত আমারও ফেব্রুয়ারি ইনটেক ছিল, কিন্তু দেখা যাচ্ছে আমি এখানে আসছিলাম হচ্ছে জুনে। জুনে আসার পর আমার হচ্ছে ফেব্রুয়ারি ইনটেক, জুনে আসছি আমি, ডেফার হচ্ছে সেপ্টেম্বরের 29 তারিখ থেকে হচ্ছে আমাদের ক্লাস শুরু হয়েছিল। তো এইটা নিয়ে প্রবলেম হয় না। আপনার হচ্ছে এখানে ইমিগ্রেশন, তারপর হচ্ছে ফিঙ্গার, সবকিছু মিলে আপনার এখানে প্রায় 2 মাস আপনার লেগে যাবে। ব্যাংকের হচ্ছে আপনার ক্যাজুয়াল নেওয়া, তারপর হচ্ছে আপনার কোর্টে যাইতে হবে, ওইখানে আপনার হোম এগ্রিমেন্ট সাইন করতে হবে, মানে কিছু ডকুমেন্টসের কিছু ঝামেলা থাকে। এগুলো না আপনার ক্লিয়ার করতে করতে দেখা যাবে হচ্ছে কম করে 2 মাস লেগে যায়। তার মধ্যে দেখা যাবে আপনি হচ্ছে একটু জব সিক করবেন। তারপর এখানে হচ্ছে ইয়েলো পেপার যে নামে যেটা হয়, ইমিগ্রেশন শেষের পর দেয়, ওইটা নিয়ে হচ্ছে আপনি তারপর হচ্ছে জবে গেলে মানুষ আপনার জবে নিবে। আর রিসেন্টলি একটা সাইডে একটা কোম্পানির হচ্ছে 65,000 ইউরো জরিমানা করছে, শুধু ওই যে ইয়েলো পেপার ছিল না, ইলিগেলি জব করছিল। তো আপনি আসার পর আপনি নিজের সুন্দরভাবে 2-3 মাস ম্যানেজ করে নিতে হবে, কষ্ট মষ্ট করে ডকুমেন্টস গোছানোর পর দেখা যাবে আপনার ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হয়ে গেছে। বুঝতে পেরেছি। আর হচ্ছে এমনিতে আপনাদের ওখানে জব আওয়ার্স, তারপরে হচ্ছে জব পেতে কিরকম মানে ডিফিকাল্টিস ফেস করতে হয়? আসলে ওই যে ভাইয়ের নাম আমি ভুলে গেছি এই মুহূর্তে, যে নিউ ইয়র্কে আচ্ছা আছেন, আচ্ছা আচ্ছা ওইখানেও যে সিচুয়েশন, এইখানেও সেম সিচুয়েশন। কিছু স্টুডেন্ট আছে পড়াশোনায় মনোযোগ দেয়, পড়াশোনা করতেছে, জব করতেছে, টিউশন ফিস ম্যানেজ করতেছে, আসলে কেউ ওই যে প্রপার যে পরের ইয়ারের ব্যাকআপটা নিয়ে আসে না। আহ, দুই দিকে মেনটেন করতেছে। আবার কেউ আছে যে টোটালি আপনার পড়াশোনার দিয়ে জবের দিকে চলে গেছে, টাকা পয়সা ভালো ইনকাম করতেছে, ভার্সিটির কথা ভুলে গেছে। আর জব আওয়ারের এখানে কোনো লিমিট নাই। আর যেহেতু ক্যাশ পেমেন্ট করে, ট্যাক্সের কোনো ঝামেলা নাই। তো এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই, ট্যাক্স তারপর জব আওয়ার এইসব নিয়ে কোনো ঝামেলা নাই। আপনার যদি জব থাকে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। আর ভাইয়া ওখানে হচ্ছে বাসার জন্য আমাদের কিরকম মানে ইয়ে করতে হয়, প্রবলেম ফেস করতে হয়? আপনি বললেন যে যে ডকুমেন্টেশনের অনেক ঝামেলা হয় একটু। যেমন বাসার জন্য হচ্ছে আপনার এখানে বাসার ক্রাইসিসটা সব থেকে বড় প্রবলেম ইদানিং দাঁড়াইছে, বাসার প্রবলেম। অনেক স্টুডেন্ট আমি দেখছি যে দু একজন শুনছি যে রাস্তায় আসার পর ছিল, আবার পরিচিত কোনো বাঙালি ভাই বা অপরিচিত হলেও দেখা গেছে মায়া করে নিয়ে যায় নিজের বাসায় রাখছে। ইভেন কিছুদিন আগে এক ছোট ভাই ছিল, আমি ভালোভাবে চিনিও না, কখনো দেখি নাই, সে আমার এখানে আসে, আমার বাসায় 13 দিন ছিল। তো বাসার প্রবলেমটা আসলে এখানে আছে। বাট আপনি আসার পর আপনার যখন ওই লিঙ্ক আপ ওইটা লাগবেই, 2-4 জনের সাথে পরিচিত হয়ে গেলে তখন আর আপনি দেখা যাচ্ছে বাসা ম্যানেজ করে ফেলতে পারবেন। বুঝতে পেরেছি। আর হচ্ছে এমনিতে ইউনিভার্সিটি যেহেতু আপনার আর আমার একই ইউনিভার্সিটি, সো ইউনিভার্সিটির ফ্যাকাল্টিজ এইসব বিষয় যদি একটু বলতেন যে মানে কিরকম এক্সপেরিয়েন্স, লাইক আমরা যেটা এখান থেকে এক্সপেক্ট করি এক্সপেকটেশনস কি ওখানে গিয়ে অ্যাকচুয়ালি মিট হয়, লাইক
আমরা তো মনে করি যে দেশের বাইরে ওখানে ভালো ফ্যাকাল্টি, ভালো অপরচুনিটিস। সো এটা কি অ্যাকচুয়ালি ট্রু নাকি? আপনি যদি পড়াশোনা করেন, আপনি যদি স্কিলড হন, আর আমার মনে হয় দুইটা দুইটা হচ্ছে স্কিলড, এটা হচ্ছে স্কিলস, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। ওকে, সেটা হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল আর হচ্ছে আপনার লিডারশিপ স্কিল। আপনি যদি সুন্দরভাবে কমিউনিকেশন করতে পারেন মানুষের সাথে, আর আপনি যদি পড়াশোনায় মনোযোগ দেন, ফুললি পড়াশোনায় সুন্দরভাবে, এবং আপনি যদি আপনার যে পার্টিকুলার সাইড আছে সেখানে স্কিলড হন, তো আপনাকে এইখানে থাকতে হবে, বা তখন দেশ আপনি চুজ করবেন যে আপনি কোন দেশে থাকবেন। অনেক অপরচুনিটিজ আছে, কিন্তু আমরা আসলে পড়াশোনা করি না বিধায় ওগুলো ফুলফিল করতে পারি না। বুঝতে পেরেছি। আর ভাই আপনার কি এমনিতে ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো প্রবলেম হয়, লাইক ওখানে গ্রিক মানে বুঝিনি, ওই যে আপনার সরি, ওখানে ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো প্রবলেম হয়? না 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 না, কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার এখানে নাই। এখানে আপনি আসলে যেটা দেখবেন সেটা হচ্ছে এখানে সাইপ্রাসের থেকে গ্রিকের পতাকা বেশি উড়ে, এবং এখানকার হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে গ্রিক ল্যাঙ্গুয়েজ, কিন্তু সবাই এখানে ইংলিশ বলে। এবং ছোট ছোট বাচ্চারা সবাই, মানে আপনি ভাষার কারণে কোথাও আটকাবেন না ইনশাল্লাহ। এটা নিয়ে কোনো প্রবলেম নাই, এটা সব থেকে ভালো দিক এখানকার, ভাষার কারণে কোথাও আটকাবেন না ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাই, অনেক হেল্পফুল ছিল, অনেক কোয়ারিজ হলো। শুধু চেষ্টা করবেন আসার সময় কিছু স্কিল সাথে করে গ্যাদার করে নিয়ে আসার জন্য, যেন আপনার এখানে অন্তত কোথাও গিয়ে বলতে পারেন যে হ্যাঁ আমার এই স্কিলটা আছে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, আসার পর অন্তত 6 থেকে 7 মাস আপনার জব ডকুমেন্টস সবকিছু গোছাই নিতে, তারপর হচ্ছে আপনার হচ্ছে ওয়ার্ক লেটার পাইতে, সবকিছু মিলে একটু ঝামেলা হবে। তারপর যখন আপনি সবকিছু পেয়ে যাবেন, তারপরে সমস্যা হওয়ার কথা না। জি ভাই, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ, Okay, আসেন, দেখা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আর ইনশাআল্লাহ ভালো। স্যার, আমি একটা কথা এখানে ইনক্লুড করতে চাই ওভারঅল, জি যে আমরা জি যে মনে করি আইএলটিএস দিলেই বিদেশ যাব, যেটা ভাই বললো আগেই, হ্যাঁ যে এইটা আসলে আইএলটিএসটা হচ্ছে প্রথম ধাপ। হ্যাঁ তারপর আইএলটিএস দেওয়ার পর আপনি কোন দেশ সিলেক্ট করবেন, তারপর দেখা যাবে যে অনেকে ইউএসএ তে অ্যাপ্লিকেশন করতেছে, রিজেকশন রেটটা অনেক হাই। হুম তারপর অনেক জায়গায় অ্যাপ্লিকেশন করতেছে, রিজেকশন রেটটা অনেক হাই। তো তারপরে এই রিজেকশন হ্যান ত্যান, এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। মানুষ ফার্স্ট্রেটেড হয়ে যায় এইখানে। তারপর যখন মানুষ বিদেশে আসে, সেখান থেকে আসলে আসল খেলাটা শুরু হয় এইখানেই। জব, পড়াশোনা সবকিছু মেনটেন করে লাইফ ইজ টোটালি আ বেড অফ থ্রোনস। আমি আমি আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের যে ওরিয়েন্টেড ক্লাস গুলো থাকে ওখানে আমি ক্লিয়ার কাট বলে দেই যে আপনার বিদেশ জার্নির 50% হচ্ছে আইএলস। আইএলস হুম। হচ্ছে হচ্ছে ফার্স্ট স্টেজ, এটা দিয়ে হচ্ছে আপনি বিসমিল্লাহটা করলেন। হ্যাঁ, হ্যাঁ, তারপর বাকি 50% হচ্ছে আফটার স্কোর, যখন স্কোর আসবে এরপর হচ্ছে আর এক ধাপ। বাট যদি ফার্স্ট ধাপ না রেডি থাকে, ফার্স্ট ধাপে যদি আপনি খুব স্ট্রং না থাকেন, তাহলে কিন্তু দেখা গেল যে আপনার স্বপ্নই থেকে যাবে। এই যে আপনারা সবাই, জিশান গেছেন, আপনি গেছেন, গত ক্লাসে আরো 2জন স্টুডেন্ট ইয়েতে ছিল, সব তাদের স্বপ্নই থেকে যেত যদি এই কোর্সটা যদি তারা সময় মতো না করতো, সিনসিয়ারলি না করতো, উঠে পড়ে যদি না লাগতো। সো জি স্যার। বাইরে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের টাকা আছে, অনেকের অনেক টাকা আছে, বাট স্টিল যদি যদি স্কোর না থাকে, সে কি যেতে পারবে? পারবে না। সে কখনোই তার ডিজায়ার্ড কান্ট্রিতে কখনো যেতে পারবে না। আবার না, স্কোর আছে সম্পূর্ণ। কিন্তু যে এখন ধরুন তার টাকা নাই, এখন 196টা কান্ট্রি আছে, একটা না একটাতে কিন্তু তাকে একটু হয়তো প্লাস মাইনাস করতে হবে, করলে দেখা গেল একটা, যেমন আপনি সাইপ্রাসে গেছেন, সাইপ্রাসে যদি এখন আপনার একটা হিউজ অ্যামাউন্ট ব্যাংক ব্যালেন্স থাকতো, ডেফিনেটলি আপনি ইউএস, অস্ট্রেলিয়া, কানাডা, ইউকে এগুলোকেই আগে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে দেখতেন, তাই না? কিন্তু ডেফিনেটলি, দেখেন আপনি ডেফিনেটলি। কিন্তু আপনাকে একটু প্লাস মাইনাস করে কিন্তু আপনি দেখেছেন আপনার জন্য কোনটা সবচেয়ে কনভিনিয়েন্ট হয়, সবচেয়ে হুম বেটার হুম হয়, হুম। এবং আপনি ওই অপশনস চুজ করেছেন। আইএলসটা হচ্ছে আপনার স্বপ্নের সিঁড়ি বলা যায়। এই হ্যাঁ, সিঁড়িতে আগে আপনাকে উঠতে হবে, এই সিঁড়ি দিয়েই প্রগ্রেস করতে হবে, তারপর আস্তে আস্তে আরো 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 ডিফারেন্ট স্টেজ আছে। যাক, আজকে অনেক সময় দিলেন, থ্যাংক ইউ সো ভেরি মাচ মাহফুজ, থ্যাংক ইউ সো ভেরি মাচ জিশান। মাহফুজের ওখানে কয়টা বাজে? আমার এখানে স্যার 12টা 37 বাজে। দুপুর। হ্যাঁ তাহলে জিশানের অনেক কষ্ট হয়ে গেল, ভোর রাত 5:30 বাজে। না, কষ্টের কিছু না। স্যার, আরেকটা উনি জিনিস বললেন একটু 4 দিন ঘুমায় নাই। বলতে, 4 একটা দিন জিনিস ঘুমায় নাই। আপনার কি অস্ট্রেলিয়ার ভিসা মেয়াদটা কি আছে নাকি চলে গেছে? কোনটা? কি? অস্ট্রেলিয়ার ভিসা? আমার হ্যাঁ, আমার ভিসা
জি, আপনারা কি আমারটা তো অনেক আগেই ওটা তো অনেক আগেই শেষ হয়ে গেছে। ওটা তো গত বছর জুনেই শেষ হয়ে গেছে। কেন? দেখা করতে হচ্ছে? আমি আর এখন ইউএস যেতে হবে। এখন আপনারা আছেন না, সব জায়গায় ঘুরবো, পাই সাইপ্রাসে যাব, আপনার এখানে যাব, ঘোরাফেরা করতে হবে এখন। অস্ট্রেলিয়ার ভিসাটা নিচ্ছি কত উইকে। ঠিক আছে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। ভালো থাকবেন সবাই। জিশান জিশান ভাই, জি, জিশান ভাই কি চলে গেছেন? না, আছে না আছে। জি, আপনার হচ্ছে টুরিস্ট ভিসা এখানে অপরচুনিটিস কেমন? টুরিস্টে যাওয়ার ইউএস এর পর জন্য বর্তমান টুরিস্ট ভিসার রেশিও টেশিও কেমন? মানুষজন কেমন যাচ্ছে টুরিস্ট ভিসায়? এইখান থেকে অনেকে যায় তো। হ্যাঁ, এখান থেকে বাংলাদেশ থেকে বলতে গেলে একদমই নাই। আচ্ছা বাংলাদেশ শোনেন, আমার থেকে ক্লাস টাইম শেষ হয়ে গেছে, আমি বের হয়ে যাচ্ছি। আপনারা নাম্বার এক্সচেঞ্জ করে নেন, ফেসবুকে অ্যাড হয়ে নেন, যেহেতু একই প্রতিষ্ঠানে ছিলেন। অ্যাড হয়ে গল্প টল্প করেন, কিপ ইন টাচ। আমার এন্ড থেকে থ্যাংক ইউ সো ভেরি মাচ, আমাদের স্টুডেন্ট এন্ড থেকে থ্যাংক ইউ সো ভেরি মাচ। আবার যদি মাঝে মাঝে ডিস্টার্ব করতে পারি, মাঝে মাঝে কখনো ডাকলে আবার একটু আইসেন, ঠিক আছে? এটাও একটা ঠিক সদকা আছে স্যার, জারিয়া। আপনি দোয়া আপনার করবেন একটা স্যার। কথায় আপনার একটা কথায় যদি একজন স্টুডেন্ট মোটিভেটেড হয় এবং তার ড্রিম যদি সে যদি সাকসেসের ইয়ে দেখে, এটা কিন্তু একটা মানে কি বলবো, এটা একটা অবশ্যই একটা সওয়াবের কাজ। সো ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আর যারা স্টুডেন্ট আছেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা কন্টেন্ট বেস আবার প্র্যাকটিস শুরু করব। জিশান, লটস অফ লাভ, টেক ঠিক কেয়ার, আছে, ভালো মাহফুজ, থাকো স্যার। আর দোয়া আসসালামু ভালো করবেন, থাকবেন। দোয়া অবশ্যই করবেন। অবশ্যই। whenever you want, just send us a single text. We are ready. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আসসালামু Okay, আলাইকুম। sir. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম।